সে দেখ এখন যে অঙ্কটা করাবো, ঠিক আছে, আজকে এটা লাস্ট ক্লাস। আমি ভেবেছিলাম এই ক্লাসটাই নতুন চ্যাপ্টার আরম্ভ করবো, তাহলে না কয়েকটা অঙ্ক বাকি আছে করিনি। তো দেখ এখন যে অঙ্কটা করছি, তো সবাই খোল, ঠিক আছে, কত বইয়ের পেজ নাম্বার 54 নম্বর পাতা, দেখ খোল 54 নম্বর পাতা খোল, থেকে খোল 54 নম্বর পাতা খোল, বুঝলিস তো? 54 নম্বর পাতার 75 নম্বর অঙ্কটা করো, 75 নম্বর, সামনে আমার 75 অঙ্কটা কোথায় এসেছিল দেখ, সিএ ফাইনালে এসেছিল মে 1997, ঠিক আছে, ভালো একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে। তো কি বলে দেখ কোশ্চেনটা, বলছে ফার্ম হ্যাজ সেল 75 lakhs, তাহলে ফার্ম হ্যাজ সেল বলেছে কত, 75 lakhs, ঠিক আছে, 75 লাখ টাকা সেল বলেছি। ভেরিয়েবল কস্ট বলেছে 42 lakhs, ফিক্স কস্ট বলেছে 6 lakhs, and it has a debt 45 lakhs, মানে লোন আছে 45 লাখ টাকা এবং 9% রেট অফ ইন্টারেস্ট। ইকুইটি বলেছে 55 লাখ টাকা। হোয়াট ইজ দ্য ফার্ম আরওআই, বলছে আরওআই কত হবে, ফার্মের আরওআই কত এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো বের করবো, ডাস এটা ফেভারেবল ফিনান্সিয়াল লিভারেজ, এই যে ফিনান্সিয়াল লিভারেজটা বেরোবে সেটা কি ফেভারেবল, বলছে ইফ দ্য ফার্ম বিলংস টু অ্যান ইন্ডাস্ট্রি হুজ অ্যাসেট টার্নওভার ইজ 3, ডাস ইট হ্যাভ হাই অর লো অ্যাসেট লিভারেজ। তো এরকম অনেক কিছু এক একটা করে ছোট ছোট কোশ্চেন দিয়েছে, তো আমরা এক একটা করে করি। প্রথমে আমরা বের করি, আগে ফরম্যাটটা সাজিয়ে নিই, বেটার হবে। কত নম্বর, সাব নম্বর 75 লেখ, প্রথমে লেখ সেলস, সেলস কত বলেছিল অঙ্কে, 75 lakhs, এর থেকে মাইনাস কর ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কত বলেছিল 42 lakhs, তাহলে 75 lakhs থেকে যদি আমরা 42 lakhs বাদ দিই তাহলে কত হচ্ছে 33 lakhs, এটাকে বলে কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন। এর থেকে ফিক্স কস্ট বাদ দেবো, কোশ্চেনে দেখ ফিক্স কস্ট কত বলেছিল 6 lakhs, তাহলে এটা থেকে 6 লাখ বাদ দিলে হবে 27 lakhs। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এবিট মানে ইবিআইটি। এর থেকে আমরা বাদ দেবো কি ইন্টারেস্ট অন লোন, এর থেকে আমরা বাদ দেবো কি ইন্টারেস্ট অন লোন, লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। তো লোন ছিল কত দেখ, লোন ডেপ্ট মানে লোন, লোন বলেছিল 45 লাখ টাকা, 45 লাখ টাকা লোন ছিল, তার উপর 9% ইন্টারেস্ট, কত হচ্ছে 4,05,000 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হলো 4,05,000 টাকা। তাহলে 27 লাখ থেকে 4,05,000 বাদ দিই কত হচ্ছে দেখ, 27 লাখ থেকে 4,05,000 বাদ দিলে হচ্ছে 22,95,000 টাকা। এটা যেটা বেরোলো তাকে বলা হয় ইবিটি, ঠিক আছে, এটা বেরোলো ইবিটি। আমি প্রথম স্টেটমেন্টটা সাজিয়ে নিলাম, তারপর যখন যা দরকার হবে দেখবো, ঠিক আছে। কত হলো 22,95,000। এবার আমাকে প্রথম যে কোশ্চেন অ্যান্সার বের করতে কি আরওআই বের করতে, আরওআই, আরওআই এর ফুল ফর্ম কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কি বলেছে, কি বের করতে বলেছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো দেখ রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিও করেছি, রেশিও করেছি, রেশিও করার পর আমার তো ফর্মুলা বলা উচিত। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি, আমি ব্যবসায় যে টাকা ইনভেস্ট করি সেখান থেকে কি রিটার্ন পাচ্ছি তাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে ফর্মুলা কি শিখেছি, ইবিআইটি, ইবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ইবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা, ইবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100। ইবিআইটি কত বেরোলো আমাদের, ইবিআইটি বেরিয়েছে 27 lakhs, 27 lakhs ইবিআইটি। আর ক্যাপিটাল এমপ্লয়েড কত, ক্যাপিটাল এমপ্লয়েড কত সেটা কোশ্চেনে বলেনি ডাইরেক্টলি, তোকে বুঝে নিতে হবে কত ক্যাপিটাল এমপ্লয়েড। দেখ ভালো করে দেখ, ক্যাপিটাল এমপ্লয়েড কত, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি, রেশিও করেছি তো, রেশিও করেছি, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি শিখেছি জানিস, ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি, লাইবিলিটি সাইড দিয়ে মনে পড়ে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস লোন, এই তিনটে যোগ করলে তো ক্যাপিটাল এমপ্লয়েড হয় লাইবিলিটি সাইড দিয়ে। দেখ এই অঙ্কে কি শেয়ার ক্যাপিটাল কিছু, আচ্ছা আর একটা কথা, এই শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ দুটোকে মেলালে কি জানিস, এটাকে বলে ইকুইটি, এটাকে বলা হয় ইকুইটি। শেয়ার ক্যাপিটাল রিজার্ভকে বলা হয় ইকুইটি, আর লোনকে বলা হয় ডেট। তাহলে দেখ তো অঙ্কে একটা ইকুইটি আর ডেট দুটোই বলে দিয়েছে। কত বলেছে ইকুইটি 55 lakh, ইকুইটি বলছে 55 lakhs, আর ডেট কত বলেছে 45 lakh, 45 lakhs। তাহলে কত 55 পর 60 আর 40 100 মানে 100 লাখ। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 100 লাখ, বুঝতে পারলি তো। এটা নিচে তোরা রাফ করে নে, লে
রাফ করে নে, কি লিখবো স্যার? রাফটা কি লিখবো দেখ, বলে দিচ্ছি কি লিখবি, এই যে এটাই লিখবো। Like capital employed equal to equity plus debt. Like capital employed equal to equity plus debt. ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু কি বললাম? ইকুইটি প্লাস ডেট, ঠিক আছে? কি লিখলি? ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু ইকুইটি প্লাস ডেট, আর ইকুইটি ছিল 55 লাখ আর ডেট ছিল 45 লাখ, ঠিক আছে? টোটাল কত হলো? 100 লাখ। 100 lakh. তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত হলো? 100 লাখ ইন্টু 100 কত হলো? 27% হয়ে গেল, হ্যাঁ কি না? রিটার্ন অন ইনভেস্ট, প্রথম কোশ্চেন অ্যান্সার বেরিয়ে গেল কি? ROI বেরিয়ে গেল 27 লাখ। ঠিক আছে, এবার জাস্ট মুখে বলে দেবো এটা একের অ্যান্সারটা হয়ে গেল, একের অ্যান্সারটা হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলে দেবো। ডাজ ইট হ্যাভ ফেভারেবল ফিনান্সিয়াল লিভারেজ? মানে এই কোম্পানির ফিনান্সিয়াল লিভারেজটা কি ফেভারেবল? ফেভারেবল কি ফেভারেবল নয়? দেখ, ফেভারেবল কি ফেভারেবল নয়, ফিনান্সিয়াল লিভারেজ, এটা জানতে চাইছে। অ্যাকচুয়ালি এই কোম্পানির ফিনান্সিয়াল লিভারেজটা ফেভারেবল, ঠিক আছে? কি হিসেবে বুঝলাম? দেখ, এই কোম্পানি যত টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট থেকে কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে? ও যে ইনভেস্ট করেছে, ইনভেস্ট থেকে 27% রিটার্ন পাচ্ছে, ঠিক আছে? ও কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে? 27% রিটার্ন পাচ্ছে। আর ও যে লোন নিয়েছিল, লোনের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 9%, 9% ছিল না? 9% সুদ দিতে হবে, তাহলে ফেভারেবল। ফেভারেবল পোর্শন আছে, মানে ওর রিটার্নটা বেশি আসছে, ওর রিটার্নটা বেশি আসছে। তাহলে কি বলতে পারলি তো? বলছে যে এই কোম্পানি তার ইনভেস্টমেন্ট থেকে কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে? ও যে ইনভেস্ট করেছে সেখান থেকে 27% রিটার্ন পাচ্ছে। আর অন্যদিকে যদি দেখিস যে লোন ছিল না, লোনের উপর ওকে 9% ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে? তো এই দিক থেকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে গেলে এই কোম্পানি ফিনান্সিয়াল লিভারেজ ফেভারেবল পজিশনে আছে, ব্যাস এটাই বলতে হবে, এটাই বলেছে। এটা একটা থিওরিটিক্যাল কথা বলেছিল। নেক্সট বলেছে, if the firm belongs to an industry whose asset turnover 3, তাহলে does it have a high or low asset leverage? তাহলে asset turnover 3 বলেছে, আর আমরা asset turnover রেশিওর ফর্মুলা জানি, পড়িয়েছিলাম। 3 নম্বর পয়েন্ট লিখ। ওটা স্যার এমনি 2-3 লাইনে লিখলেই হবে তো দুয়েরটা? অ্যাসেট টার্নওভার রেশিও লিখবো, অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও কত বলেছে? 3। কি বললাম? অ্যাসেট টার্নওভার রেশিও কত বলেছে? 3। আর অ্যাসেট টার্নওভার রেশিও আমি বলেছিলাম যে কোনো টার্নওভার রেশিও বের করা ভাবলো, উপরে সেল নিচে অ্যাসেটস, উপরে সেলস নিচে অ্যাসেটস ইকুয়াল টু 3। আর সেল তো আমরা অঙ্কে বের করেই ফেললাম, তাই না? সেল সবার প্রথমে বলেছে 75 লাখ টাকা সেলস, আর অ্যাসেটস কত? অ্যাসেট কত? অ্যাসেট বলতে পারবি কেউ? অ্যাসেট কত হবে? অ্যাসেট টার্নওভার রেশিও ওরা কোশ্চেনে 3 বলে দিয়েছে, তাই তো? এইবার আর আমাদের সেল কত? 75 লাখ টাকা। এবার কি অ্যাসেট দেখি তো, অ্যাসেট কত? এখানে না কোশ্চেনটা একটু ভালো করে পড়, দরকার হলে ভালো একবার করে পড়। বলছে ইফ দ্য ফার্ম বিলংস টু অ্যান ইন্ডাস্ট্রি, ঠিক আছে, হুজ অ্যাসেট টার্নওভার, মানে আমরা যে টাইপের ইন্ডাস্ট্রি নিয়ে বিলং করছি, এরকম ইন্ডাস্ট্রি অ্যাসেট টার্নওভার রেশিও 3। ডাজ ইট হ্যাভ হাই অ্যাসেট লিভারেজ নাকি লো অ্যাসেট লিভারেজ? ঠিক আছে, তো আমার কোম্পানি পার্টিকুলার, আমার কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও কত? মানে ইন্ডাস্ট্রির অ্যাসেট টার্নওভার রেশিও 3, ইন্ডাস্ট্রির অ্যাসেট টার্নওভার রেশিও 3, কিন্তু আমার অ্যাসেট টার্নওভার রেশিও কত? এবার দেখতে হবে, আমার অ্যাসেট টার্নওভার রেশিও যদি 3 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বলবো হাই, 3 এর চেয়ে কম হয়ে গেলে লো। তাহলে এবার দেখবো আমার অ্যাসেট টার্নওভার রেশিও কত। তো অ্যাসেট টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? এখানটায় না 3 আর লেখার দরকার নেই, এখানে লেখার দরকার নেই, কারণ এটা তো ইন্ডাস্ট্রির বলেছে। ফর্মুলা কি? অ্যাসেট টার্নওভার রেশিও বের করার ফর্মুলা সেল বাই অ্যাসেটস, তাই তো? সেল তো 75 লাখ, এবার অ্যাসেট লেখ, অ্যাসেট বের করার ফর্মুলা লেখ। অ্যাসেট বের করার ফর্মুলা আমরা কি জানি, জানিস তো? আমরা বলতে পারি টোটাল অ্যাসেটস ইকুয়াল টু টোটাল লাইবিলিটি, জানি না আমরা ব্যালেন্স শিটে? ব্যালেন্স শিট ইকুয়েশন কি বলে? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি। আর লাইবিলিটি বলতে এখানে এই অঙ্কে লাইবিলিটি কি দিয়েছে? এখানে লাইবিলিটি প্রথমেই তোরা পেলি না, ইকুইটি, ইকুইটি প্লাস ডেট, ইকুইটি প্লাস ডেট। অ্যাকচুয়ালি কারেন্ট লাইবিলিটিও হয়,
কিন্তু আমার অঙ্কে তো কারেন্ট লাইবিলিটি সম্পর্কে কোনো রকমের কোনো ইনফরমেশন নেই, তাই তো? তার মানে আমি ধরে নিচ্ছি কারেন্ট লাইবিলিটি নেই। তাহলে ইকুইটি আর ডেট দুটো মেলালে কত হচ্ছে? ইকুইটি কত ছিল বল, কোশ্চেন পড়ে বল, ইকুইটি কত ছিল? 55 লাখ 55 lakhs আর ডেট 45 lakhs, টোটাল কত হলো? 100 lakhs। ঠিক আছে, টোটাল কত হলো? 100 lakhs। তা 100 lakhs হচ্ছে টোটাল অ্যাসেটস। তাহলে কত হলো আমার? 0.75। তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও কত বেরিয়ে গেল আমার? 0.75। তার মানে আমি কি বললাম? হ্যাঁ বল। এই তো সেলস তো 75 লাখ টাকা কোশ্চেনে প্রথম লাইনেই বলে দিয়েছিল। আর সেল বাই অ্যাসেটস, অ্যাসেট তো বলেনি, অ্যাসেটটা আমাকে বের করলাম কি করে? আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, তাই তো? আর লাইবিলিটি যদি বেরিয়ে যায় তাহলে তো অ্যাসেট বেরিয়ে যাবে। লাইবিলিটির মধ্যে একটা ইকুইটি বলেছে, ডেট বলেছে, কিন্তু কারেন্ট লাইবিলিটি বলেনি, তাহলে ধরে নিলাম কারেন্ট লাইবিলিটি অঙ্কে নেই, তাই তো? তাহলে এটা কি হলো? দুটো যোগ করে হয়ে গেল তোর টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেট মানে টোটাল লাইবিলিটি, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 0.75। তা আমার কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও কত হলো? 0.75, কিন্তু ইন্ডাস্ট্রির কত? 3। তাহলে আমার তো অনেক কম, আমার তো অনেক কম, তাই না? ইন্ডাস্ট্রির যেখানে 3, আমার সেখানে 0.75। এখানে বোধহয় ইন্ডাস্ট্রি হাই না লো বলেছেন, হ্যাঁ, তো ওখানে তো হাই হবে ইন্ডাস্ট্রি। না না, এখানে বলেনি, এখানে কি বলেছে? বলছে ইফ দ্য ফার্ম বিলংস টু অ্যান ইন্ডাস্ট্রি হুজ অ্যাসেট টার্নওভার রেশিও 3, মানে ইন্ডাস্ট্রির অ্যাসেট টার্নওভার রেশিও 3 বলেছে, আর আমার সেখানে বেরিয়ে গেছে কত? আমার বেরিয়ে গেছে 0.75। তাহলে আমাকে দেখতে হবে ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার, মানে ইন্ডাস্ট্রিতে কি চলছে? ইন্ডাস্ট্রি অ্যাসেট টার্নওভার রেশিও 3, আমার যেখানে 0.75, তাহলে আমার ভালো নেই টার্নওভার রেশিও, তাহলে আমার টার্নওভার রেশিও অনেক ভালো করতে হবে। 0.75 আমার ভালো নেই, ঠিক আছে তো? এটাই বলতে চেয়েছি। তার মানে কি এই অ্যাসেট টার্নওভার রেশিও আমার কত বেরোলো? 0.75। মানে আমার কোম্পানির যত অ্যাসেট আছে আমি ভালোভাবে ব্যবহার করতে পারিনি, আমার অ্যাসেট গুলোকে ভালো ইউটিলাইজ করতে পারিনি, ঠিক আছে? আমার যে রিসোর্স গুলো ছিল আমি ভালো ইউটিলাইজ করতে পারিনি, এটাই বলতে চেয়েছে। তো মানে আমার কম, মানে ইন্ডাস্ট্রি যত যত আছে আমার তার তুলনায় অনেক কম, ঠিক আছে? এটাই এখানে বলতে চেয়েছে। এটা স্যার কি লিখতে হবে? হ্যাঁ, এগুলো তো লিখতে হবে, এগুলো লিখতে হবে। তোকে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারগুলোকে ধরে ধরে বুঝিয়ে দিলাম এগুলো, যেটা কি বলতে চেয়েছে। আচ্ছা, 4 কোশ্চেনটা একদম সোজা দিয়েছে। 4টা বলেছে তুই ডিওএল, ডিএফএল, ডিসিএল বের করে দে, নরমাল কোশ্চেন। তাহলে এখান থেকে তোকে ডিওএল, ডিএফএল, ডিসিএল বের করে দিতে হবে। কর। 4 নম্বর না? ডিওএল বের করার ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই এবিট। ডিএফএল বের করার ফর্মুলা এবিট বাই ইবিটি। ডিসিএল বের করার ফর্মুলা দুটো গুণ করে দেবো, ঠিক আছে তো? তো এগুলো তো বের করতে পেরে তো আর বলার এমন কিছু বিষয় না, এটা নিজেই পারে, নর্মাল কোশ্চেন। কন্ট্রিবিউশন বাই এবিট, তাহলে কন্ট্রিবিউশন কত ছিল? 33 lakhs, আর এবিট কত ছিল বল? এবিট 27 lakhs। 27 lakhs, তাই তো? কত রে এবিট? 27 lakhs ছিল তো? হ্যাঁ হ্যাঁ 33 ডিভাইডেড বাই 27 কত হচ্ছে? 1.22। এবিট কত? 27 lakhs ডিভাইড বাই ইবিট, ইবিট কত ছিল অঙ্কে? 22,98,000 22,95,000 করে ফেল। 1.18. 1.18 হ্যাঁ। লাস্টে গুণ করে দাও, 1.22 ইন্টু 1.18, 1.44. 1.4, 4টে পয়েন্ট হলো। চারটে পয়েন্ট হলো। 5 নম্বর কি বলেছে?
ঠিক আছে, এই অঙ্কটা দেখ, অঙ্কটা অ্যাকচুয়ালি সিএ ফাইনালে এসে এখান থেকে তোর কোন পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, তোর পরীক্ষায় যদি আসে কোন পয়েন্ট ইম্পর্টেন্ট এই অঙ্ক থেকে, যেমন ধর এই আরও ওয়াইটা ইম্পর্টেন্ট, যেটা ইজি ছিল, ইজি লেগেছে, আরও ওয়াইটা কোনো টাফ লাগেনি, আর কোনটা ইম্পর্টেন্ট, আর কোনটা, এই চারেরটা তো ইম্পর্টেন্ট বুঝতে দিবি, চারটা দিতে পারে, ঠিক আছে, দুয়েরটা তুই এমনিই বুঝতে দিবি, দুয়েরটা তো এমনিই বুঝতে পেরেছি, কিন্তু অতটা ইম্পর্টেন্ট ওটা সিএ লেভেলেই দেয়। আমাদের এখান থেকে 1 আর 4 বেশি ইম্পর্টেন্ট। এবার 5এরটা দেখি, 5এরটাও আমরা পারবো, আমাদের পারার মতন অবস্থা। সেলটা জাস্ট কম বলেছে কি, আমি প্রথম দিন বলেছিলাম, এটা প্রথম দিনই বলেছিলাম, ইফ দ্য সেলস ড্রপ টু 50 lakhs, বলছে সেল ড্রপ করেছে 50 লাখ, তাহলে হোয়াট উইল বি দ্য নিউ ইবিআই, এটা সোজা কোশ্চেন, এটা সোজা কোশ্চেন, বলছে সেলটা ড্রপ করেছে, সেল কত ছিল বল, সেল 75 লাখ, সেল 75 লাখ ছিল, এখন সেল ড্রপ করে কত হয়েছে 50 লাখ, তাহলে বলছে বলো নতুন ইবিআইটি কত হবে, বলতে পারবে কেউ? এমনি মুখে মুখে বল, তারপরে করে দেবো। সেল আগে ছিল কত 75 লাখ টাকা, তাই তো, এখন সেল ড্রপ করলো কত, সেল 75 লাখ ছিল, সেল ড্রপ করে এখন কত হলো 50 লাখ টাকা হলো, না না 50 লাখ হয়েছে, 50 লাখ তাহলে 25 লাখ কমছে, তাই তো, লাখ হবে। সেল আগে 75 লাখ টাকা ছিল, এখন ড্রপ করে কত হলো 50 লাখ টাকা হয়েছে, তাহলে বলছে তারপর কি বের করতে বলেছে, বলছে নতুন ইবিআইটি কত হবে, তাহলে দেখ কি করে করতে হবে, এটা কি করে করতে হবে দেখ, এবার লেখ, অ্যান্সারটা যাবে লিখতে হবে, লেখ নিউ ইবিআইটি, তোকে নতুন ইবিআইটি বের করতে হবে, তোর অঙ্কে ইবিআইটি কত বের করেছিলি, আগে ইবিআইটি ছিল কত 27 লাখ, আগে ইবিআইটি ছিল 27 লাখ, ওরা তোকে বলেছে তোমার সেল তো আগে 75 লাখ ছিল, এখন সেল কমে হয়ে গেছে 50 লাখ, তাহলে সেল কমলো কত 25 লাখ টাকা, সেল কমলো, সেল 25 লাখ টাকা কমলো, তাহলে সেল যদি কমে যায় তাহলে ইবিআইটি তো চেঞ্জ হবে, আরে ভাই আগের দিনগুলো কি বলছিল, সেল বাড়লে ইবিআইটি বাড়ছিল, তাহলে এখন যদি সেল কমে তাহলে ইবিআইটিও কমে যাবে, তো ইবিআইটি 27 থাকবে না, ওটা কমে যাবে, কমে কত, সিম্পল কথা বলেছে, তাহলে কিভাবে পড়বো, like new EBIT, like new EBIT by new EBIT level, new EBIT level when, new EBIT level when sales drop to, sales drop to কত রুপিস 50 lakhs, আমরা কি শিখেছিলাম, যখনই সেল আর ইবিআইটির কথা বলবে তখন কোন ফর্মুলা ইউজ করতে হয়, ডিওএল ফর্মুলা, একটা ছবি এঁকে বুঝিয়েছিলাম, মনে পড়ছে, মনে কর ছবি, এইদিকে কি দিতাম, এইদিকে দিতাম এফর্ট, মনে পড়ছে, থাকতো আমি just বলছি, এদিকে এফর্ট দিতাম আর এদিকে কি বেরোতো রেজাল্ট, এফর্ট দিতাম কি সেলস, রেজাল্ট বেরোতো কি ইবিআইটি, তাহলে ইবিআইটি আর সেল কার সম্পর্ক প্রকাশ করে, ডিওএল, তাহলে ডিওএল এর ফর্মুলা লিখতে হবে, সেকেন্ড ফর্মুলাটা, ডিওএল এর সেকেন্ড ফর্মুলা লিখতে হবে, কি লেখা ছিল, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস, ঠিক আছে, ডিওএল কত বেরিয়েছিল আমাদের অঙ্কে, ডিওএল 1.22, ডিওএল কত বেরিয়েছিল বল, 1.22, এইবার যে কোনো একটা বের করতে হবে তো, এখানে বল সেল কত ছিল আগে, সেল ছিল 75 লাখ, এখন হলো 50 লাখ, এখন আমার প্রশ্ন বল সেল কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, নিচে বের করছি পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস, এটা বের করতে হবে, নাহলে আমি করতেই পারবো না অঙ্কটা, আমরা আগে একই অঙ্ক করেছিলাম, মনে পড়ছে কি অঙ্ক করেছিলাম, কোম্পানি তার প্রফিটকে ডবল করতে চাই বলেছিলাম না, এরকমই সেটা ঘুরিয়ে বলেছে, এটা অ্যাকচুয়ালি সি এর অঙ্ক, তাই জন্য এরকম ভাবে ফিগার দিয়েছে, ঠিক আছে, তো তো কোম্পানির সেল ছিল 75 লাখ, এখন হচ্ছে 50 লাখ, তাহলে সেল কত কমলো, না না 93 না, এটা 1/3 হবে, 1/3 আমি বলছি, সেল ছিল 75 লাখ, এখন হলো 50 লাখ, তাহলে সেল কমলো কত, 25 লাখ কমলো, কততে 25 লাখ কমলো, 75 লাখে না, তাহলে কত হবে 25 লাখ বাই 75 লাখ ইন্টু 100, তাহলে 1/3 মানে 33.33% না, বুঝতে পারলি তো, তার মানে সেল কত চেঞ্জ হলো 33.33, তাহলে বেরোবে পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট কত, বেরোলো গুণ করে দে, 33.33 ইন্টু 1.22 কত হচ্ছে 40.66, কত হচ্ছে বল 40.66, তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট, তাহলে এবিট এর কত চেঞ্জ হবে 40.66%, কি বললাম 40.66%, বুঝা গেল তো, কিন্তু আমাকে তো চেঞ্জ করলে হবে না,
আমাকে চেঞ্জ করলে তো হবে না, আমাকে ভ্যালু বলতে বলেছে। তাহলে একবারে বলতে পারবো আমাদের ইবিআইটি কত ছিল বললি, আগে 27 লাখ, তাই তো? বলতে পারি তো, এটা করে দিলাম তো, বল এটা দেখে বল। আমি বলবো অ্যান্সার কত হবে, 16,02,180। 16,02,180 কি বললাম বুঝতে পারলি তো? 16,02,180। আচ্ছা, একদম রাউন্ড ফিগারে যদি বের করতে যাই, আমার কথা একটু মন দিয়ে শুনিস, একটু প্রত্যেককে শুনিস, প্রত্যেকে বলছি। এই যে 1.22 সঙ্গে আমি কত গুণ করেছিলাম, 33.33 গুণ করলে এটা বেরিয়েছিল। কিন্তু জানিস, আমি যখন ক্যালকুলেটারে গুণ করেছিলাম কত লিখেছিলাম, 1.22 ইন্টু 33.33 লিখেছিলাম। যদি আমি 33 পয়েন্ট, বুঝতে পারছিস তো কি বলতে চাইছি, যতগুলো 3 ধরবে যদি লিখি তাহলে কত বেরোবে, 40.67। যাই হোক, এটার জন্য খুব একটা অ্যান্সারে হেরফের হবে না, এটার জন্য অ্যান্সারে খুব একটা হেরফের হবে না, ঠিক আছে? বুঝতে পারলি তো? আমাদের কত বেরিয়েছিল, 40.66 বেরিয়ে। এটাই যদি মনে করি আমার সেল কমে গেছে, সেল কমলে প্রফিট বাড়বে না কমবে? প্রফিট কমবে। তার মানে ধর ধর আগে ইবিআইটি 100 ছিল, এখন ইবিআইটি বলছে এত পার্সেন্ট, কি হবে, বাড়বে না কমবে, কি মনে হচ্ছে? কমবে। তাহলে কমলে কত হবে, 100 মাইনাস 40.66, তাহলে হচ্ছে কত, করে দেখ, 100 মাইনাস 40.66 করলে হচ্ছে কত, 59.34। বুঝেছিস কি বুঝিস নিয়ে যাওয়া। ধর আমি আবার বলছি, দেখ শোন, এই ব্যাপারটা বোঝ। আগে আমার সেল যা ছিল, এখন তো সেল কমে গেছে, তো সেল কমলে প্রফিট কমবে। তাহলে এখন কত পার্সেন্ট প্রফিট কমবে বলেছে, 40.66। তাহলে আগে ধর প্রফিট 100 টাকা ছিল, তাহলে এখন যদি এত পার্সেন্ট কমে যায়, কত হচ্ছে, 49.34%। এখন প্রফিট হলো এত পার্সেন্ট, আর আমার প্রফিট ছিল কত, 27 লাখ। 27 লাখের এত পার্সেন্ট করলেই তো তোর অ্যান্সার বেরিয়ে গেল, হ্যাঁ কি না? এটাই বলতে চাইছি, 27 লাখের এত পার্সেন্ট করে দেখ কত হচ্ছে, দেখ। 16,02,180। নতুন ইবিআইটি কত হলো, 16,02,180। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা স্যার এরকম রাফলি করলেই হবে? হ্যাঁ, সে দেখিয়েছি কি দেখাতে হবে, বাট ব্যাপারটা বুঝেছিস তো? সে আমি লিখে দেখিয়েছি কি দেখতে হবে, কি লিখতে হবে লিখে দেখিয়ে দিচ্ছি। স্যার বলছি এর থেকে ইজি উপায় যদি আমি আবার দাগ কেটে সেলে হ্যাঁ হ্যাঁ, ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার। করে দেবো। এটা বুঝতে পারছি, এটা ইজি জিনিস। না না, ভাই, এটা তো খুব ইজি জিনিস, এটা বুঝতে পারি, এটা তো এটা তো খুব ইজি জিনিস, এটা কোনো টাফ নয়। তুই যেটা বলছিস যে স্যার সেল 50 লাখ টাকা ধরে করলে এটাই বেরোবে, হ্যাঁ বেরোবে তো, কোনো অসুবিধা নেই, কিন্তু সবই করা যায়। 16,02,180। তাহলে এখানে কি লিখবো, এখানে কি লিখবো, এখানে লিখবো নিউ সেলস। বলি না স্যার রাফলি করবো, নিউ সেলস। নিউ সেল কত লিখবো, এই নিউ সেল না কিভাবে, নিউ ইবিআই, নিউ ইবিআই সেলস লিখছি। নিউ ইবিআইটি কত হবে, আগে কত ছিল বল, 27 লাখ ছিল, হ্যাঁ। ইন্টু 100 মাইনাস 40.66। এবার বলতে পারিস তো? করলে এটাই বেরো, 16,02,180। বোঝা গেল? এবার বুঝেছিস তো ব্যাপারটা? এবার তোদের যদি কারোর যদি মনে হয় যে এটা কঠিন লাগছে, সে ভেরিফিকেশন করবে। আমি লিখছি, আমি করছি না, জাস্ট বলে দিচ্ছি। সেলস কত ছিল, সেলস 75, সেল কত ছিল, না না, 50 কমে 50 লাখ হলো, এর লিখবি সেলস, তার ভেরিয়েবল কস্ট করবি, বাদ দিয়ে কন্ট্রিবিউশন, ফিক্স কস্ট বাদ দিবি, হবে হচ্ছে ইবিআই। ঠিক আছে, করবি দেখবি এটাই বেরোবে। এইভাবে করলেও তো হবে। এভাবে করলেও হবে, বাট এটা মানে এই অঙ্কটা যেহেতু অনেকটা বড় অঙ্ক, অনেকগুলো পার্ট আছে, তা আমি কেন সময় নষ্ট করবো, এটা শর্টকাট করা যায়। লাস্ট পয়েন্ট, আরো একটা পয়েন্ট বলেছিল করতে। 6 নম্বর পয়েন্টটা কি বলেছিল, অ্যাট হোয়াট লেভেল ইবিআইটি অফ দ্য ফার্ম, এটা প্রথম দিনই বলেছিলাম, এটা প্রথম দিনই বলেছিলাম। কোন কোম্পানিতে প্রফিটকে ডবল করতে চায়, প্রফিট ডবল করার অর্থ কি, 100% সেল বাড়িয়ে দেওয়া। আর যে প্রফিট একদম পুরো জিরো করতে চায়, প্রফিট জিরো করার অর্থ কি, মানে কি, সেল 100% কমিয়ে দেওয়া। এখানে বলেছে তো অ্যাট হোয়াট লেভেল দ্য ইবিটি, বলছে অ্যাট হোয়াট লেভেল দ্য ইবিটি অফ দ্য ফার্ম, ঠিক আছে তো, উইল বি ইকুয়াল টু জিরো। তাহলে ইবিটি জিরো হওয়ার মানে কি, তাহলে এটা লিখে লিখে করতে হবে।
লাস্ট পয়েন্ট, ইবিটি জিরো হওয়ার মানে কি? এই দেখ ইবিটি বলেছে, ইবিটি কত বলেছে? ইবিটি জিরো। তাহলে ইবিটি জিরো মানে কি? ইবিটি 100% ডিক্রিজ, ঠিক আছে? ইবিটি 100% ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ ইন ইবিটি কত? 100%, তাই তো? ইবিটি জিরো হওয়ার অর্থ কি? ইবিটি জিরো মানে কি? ইবিটি কে 100% পুরো কমিয়ে দাও, ডিক্রিজ করে দাও, ঠিক আছে তো? তাহলে আমরা কি শিখেছিলাম বল? একদিকে লিখেছিলাম এফর্ট, ওই একই রকম ভাবে বলবো, একদিকে এফর্ট আর একদিকে কি লিখবো? রেজাল্ট। রেজাল্ট কি বেরোবে? ইবিটি। আর এফর্ট কি? সেলস। সেলস আর ইবিটি কার সম্পর্ক ছিল? সেলস আর ইবিটি, মনে করার চেষ্টা কর। ইবিটি আর সেলস, দেখ কার ফর্মুলা ছিল ওটা, ভালো করে দেখে নে। ডিসিএল এর ফর্মুলা ছিল, ডিসিএল। ইবিটি আর সেলস কার ফর্মুলা ছিল? ডিসিএল। তাহলে লিখতে হবে এখানে ডিসিএল কি ছিল? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইবিটি, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইবিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। তো ডিসিএল কত বেরিয়েছিল আমাদের? দেখ ডিসিএল যত বেরিয়েছিল সেটা বল। হ্যাঁ 1.44। আর এটা কি বলেছে? ইবিটি জিরো হওয়ার অর্থ হলো, তাহলে ইবিটি কত পার্সেন্ট কমবে? ইবিটি পুরো 100% কমে যাবে। হান্ড্রেড পার্সেন্ট মানে 100 লিখলে হয়, পার্সেন্ট লেখার দরকার নেই। 100% পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস, তাহলে করে ভাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস কত হবে? 100/1.44 মানে 69.44%। তাহলে বল সেল কত পার্সেন্ট চেঞ্জ করলি? এত পার্সেন্ট সেল চেঞ্জ করলি, তাহলে সেল চেঞ্জ করলি মানে সেল বাড়াবে না কমাবে? মনে হচ্ছে সেল কমাবে, কারণ হচ্ছে ইবিটি জিরো হবে, তো সেল তো কমবে। ব্যাস, তাহলে নতুন সেল কত হবে? লিখতে হবে নিউ সেলস। তো একই রকম কর আগেরটা। দেখ অরিজিনালি সেল কত ছিল? বলি স্যার অরিজিনাল সেল ছিল 75 লাখ টাকা, তাহলে এখন সেল কত হবে? 100 মাইনাস 69.44। ব্যাস, কত হলো বল? 22,92,000। ব্যাস, এটা হচ্ছে answer। ঠিক আছে, আমরা হলো সিএ ফাইনাল অঙ্ক একটু এই জন্য একটু ছোটখাটো ছিল। বাট এই যে লাস্ট দুটো পয়েন্ট না, এই দুটো পয়েন্ট দেখে রাখিস, লাস্ট দুটো পয়েন্ট স্পেশালি দেখে রাখিস, এই দুটো পয়েন্টটা খুব ভালো পয়েন্ট বলেছিল। 5 আর 6টা 5 আর 6, মানে এই অঙ্ক থেকে আমার বেশি ভালো লাগলো, যার জন্য আমি অ্যাকচুয়ালি অঙ্কটা ভেবেছি 1 নম্বর, 1 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, মানে 1, 4, 5, 6 এই কটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি অঙ্কটা করালাম। মানে 86 এর অঙ্কটা করাবো, ঠিক আছে? 86 এর অঙ্ক খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই মজাদার অঙ্ক একটা। হবে না? এই জন্য বললাম খুব সুন্দর অঙ্ক, খুব মজাদার অঙ্ক। এই অঙ্কটা কোথায় এসেছিল ভালো করে দেখে নে। 19
সিইউ এমকম 1999 আর অলমোস্ট সিমিলার সিইউ এমকম 1988 এবং 2007। ঠিক আছে, তো এমকমে এসেছিল, আর এমকমের অঙ্ক প্রচুর আসে সিইউতে, এমকমের অঙ্কগুলো। এই যে এই অঙ্কটা আমি করানোর পর আমি তোদের বাড়িতে একটা হোমওয়ার্ক 2010 অনার্সে এসেছিল, সিইউবিকম অনার্সে এসেছিল, সিইউবিকম অনার্স 2010-এ একটা অঙ্ক এসেছিল। এই অঙ্কটা পারলে, এই অঙ্কটা যদি ভালো করে বুঝে যাস, তাহলে 2010-এর অঙ্কটা বাড়িতে করতে হবে। লিখে রাখছি হোমওয়ার্ক 2010 সিইউ দিয়ে অঙ্কটা এসেছে, অঙ্কটা বাড়িতে করতে হবে। তাহলে ভাব, একদম এই অঙ্কটাই তুলে দিয়েছিল সিইউ বিকমে তুলে দিয়েছিল, মানে এম কমের অঙ্কই কিন্তু তুলে দিয়েছিল, বুঝতে পারলি তো? এম কমের অঙ্কটাই পুরোপুরি তুলে দিয়েছিল, শুধু ফিগার গুলো চেঞ্জ করেছিল, মানে ফিগার গুলো আমাদের মনে হচ্ছে হাফ হাফ করে দিয়ে দিল, ফিগার পুরো সেম অঙ্ক তুলে দিয়েছিল। হ্যাঁ, এম কমে না দুটো পয়েন্ট দিয়েছিল, একটা 1 আর 2, 1 আর 2 দুটো পয়েন্ট দিয়েছিল, কিন্তু বিকমে 2 নম্বর পয়েন্টটা দেয়নি, শুধু 1 নম্বর পয়েন্টটা করতে হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? আমি কিন্তু দুটোই করাবো, 1 2 দুটোই করাবো, ঠিক আছে তো? 1 2 দুটোই করাবো, ঠিক আছে তো? আমি কি কি বলছি, বারবার করে কি বলছি, যে না, সিইউতে কোন অঙ্কগুলো খুব রিপিট করে, যে দেখেছি এম কমের অঙ্কগুলো খুব নিয়ে আসে। এই যে 6 7 কথা যদি বলি, এম কমের অঙ্ক, বিশেষ করে এফএম এম কমের অঙ্ক খুব তোলে, এম কমের অঙ্কগুলো সিইউ এম কমের অঙ্কগুলো খুব তোলে অনার্সে, ঠিক আছে? এম কমের অঙ্ক বা কিছু সি এর অঙ্কগুলো তুলে দেয়। তো এই জন্য বলছি, দেখ অঙ্কটা দেখ ভালো করে পড়বো। বলছি দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা লিভারেজের কনসেপ্ট, অ্যাকচুয়ালি এটা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক। মানে চ্যাপ্টারটার নাম কি, এই চ্যাপ্টারের নাম কি জানিস? চ্যাপ্টারের নাম হচ্ছে লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এটা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক দিয়েছে, এটা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক। তো বলছে কি, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি লিমিটেড, ঠিক আছে? দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি লিমিটেড ইজ গিভেন বিলো। ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে দিয়েছে। তো ক্যাপিটাল স্ট্রাকচার কি দিয়েছে দেখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে 5 লাখ টাকা, রিটেন আর্নিংস দিয়ে 2.5 লাখ টাকা, 14% ডিবেঞ্চার দিয়েছে 2.5 লাখ টাকা, টোটাল 10 লাখ টাকা। যে কোনো কোম্পানি যখন মার্কেটে তৈরি হয়, তো কোম্পানি যখন মার্কেটে তৈরি হয় কি লাগে, কোম্পানি চালু করতে গেলে কি লাগবে, টাকা লাগবে। কোম্পানি টাকা কোথা থেকে জোগাড়? মার্কেটে শেয়ার বেচে টাকা জোগাড় করবে। শেয়ার ইকুইটি শেয়ারও হতে পারে, প্রেফারেন্স শেয়ারও হতে পারে, ঠিক আছে তো? তো এখানে ইকুইটি শেয়ার বলেছে, প্রেফারেন্স শেয়ার বলেনি। আচ্ছা, আর কি, যত টাকা দরকার সেই টাকা ওর কাছে ছিল না, মার্কেট থেকে লোন করেছে। দেখ কত টাকা লোন নিয়েছে, 2.5 লাখ টাকা, ডিবেঞ্চার মানে 2.5 লাখ টাকা লোন নিয়েছে। তাহলে মার্কেট থেকে কত টাকা লোন নিয়েছে, 2.5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার ক্যাপিটাল, 2.5 লাখ টাকার লোন। আর রিটার্ন আর্নিংস মানে কি? রিটার্ন আর্নিংস মানে কি, রিজার্ভ। কোম্পানি প্রতি বছর যত টাকা কামায়, পুরো টাকা শেয়ার হোল্ডার মধ্যে বেটে দেয় না। বেটে দেয় না মানে কি, ভাগ করে দেয় না, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে না, ঠিক আছে তো? কিছু পরিমাণ টাকা কোম্পানির মধ্যেই রেখে দেয়, এটাকেই বলা হয় রিজার্ভ বা রিটেন আর্নিংস, ঠিক আছে তো? তাহলে রিটেন আর্নিংস, এই যে 2.5 লাখ টাকা যে রিটেন আর্নিংস আছে, এটা কাদের টাকা জানিস? এই টাকাটা কাদের? এটা কি বাইরের লোকের টাকা নাকি কোম্পানির মালিকের টাকা? এই যে আমি এখানে বললাম রিটেন আর্নিংস যে 2.5 লাখ টাকা বললাম, এটা কি বাইরের লোকের টাকা নাকি কোম্পানির মালিকের টাকা? 2.5 লাখ টাকাটা শেয়ার হোল্ডারের টাকা। মানে মালিকের টাকা, কারণ কোম্পানি সারা বছর ব্যবসা করে যে টাকা কামালো, তার মধ্যে কিছু পরিমাণ টাকা কোম্পানি আলাদা করে সরিয়ে রাখে, তার মধ্যে কিছু পরিমাণ টাকা কোম্পানি আলাদা করে সরিয়ে রাখে, এটা করে রিটেন আর্নিংস। তখন এই টাকাটা কাদের টাকা? শেয়ার হোল্ডারদের টাকা, তাই না? এটা কোম্পানির টাকা, ঠিক আছে? টাকাটা কোম্পানির টাকা। আচ্ছা, তার মানে এইটাই তোকে বলে দিয়েছে, পোর্শনটা বলে দিয়েছে, ঠিক আছে? এই পোর্শনটা দিয়ে দিয়েছে। এইবার কি বলেছে, কোম্পানির ক্যাপিটাল 10 লাখ টাকা ছিল, তাহলে এইটা কোম্পানির, বুঝতে পারছিস তো আমার কথাটা? কি কি করছিস? হ্যাঁ, মন দিয়ে শোন, নাহলে অঙ্ক বুঝতে পারবি না কিন্তু। মন দিয়ে না শুনলে অঙ্ক বুঝতে পারবি না, তোদের ক্লাসে ফার্স্ট করাচ্ছি, বুঝতে পারবি না কিন্তু। এই যে 10 লাখ টাকা, এইটা কোম্পানির আগে থেকে ছিল এই ক্যাপিটাল, এটাকে বলা হয়, এটা হচ্ছে এক্সিস্টিং স্ট্রাকচার। এটাকে বলা হয় এক্সিস্টিং, মানে কোম্পানি যখন শুরু হয়েছিল, কোম্পানি আগে এই ক্যাপিটাল স্ট্রাকচারটা ছিল, কিন্তু এই টাকা দিয়ে কোম্পানি আর চলছে না, কোম্পানি আরো টাকা লাগবে। তাই এখানে লিখেছে দ্য কোম্পানি ওয়ান্টস টু আন্ডারটেক এক্সপ্যানশন। কোম্পানিটাকে আরো বড় করতে চায়, তো বড় করতে গেলে কি লাগবে, টাকা লাগবে। কত টাকা লাগবে? 6 লাখ টাকা লাগবে। কোম্পানি বড় করতে আরো 6 লাখ টাকা লাগবে। এই 6 লাখ টাকা কোম্পানি কোথা থেকে জোগাড় করবে? বলছে 1 নম্বর পয়েন্ট বলেছে এন্টায়ারলি বাই ইস্যু অফ ইকুইটি শেয়ার। বলছে 6 লাখ টাকা পুরো শেয়ার ছাড়বো, মার্কেটে শেয়ার ছাড়বো, 6 লাখ টাকা পেয়ে যাবো। আর একটা কন্ডিশন বলেছে কি, বলছে না 6 লাখ টাকা পুরো শেয়ার ছাড়বো না, বলছে 6 লাখ টাকা মার্কেট থেকে লোন তুলে নেবো।
6 লাখ টাকা মার্কেট থেকে লোন করে নেবো। দুটো অপশন তোকে খোলা, তাহলে এই বলেছে কোশ্চেন। আগে স্যার নিচে কি লেখা, নিচে লেখা তুমি পড়ার দরকারই নেই। আগে তোকে স্ট্রাকচার ভালো করে সাজাতে হবে। আগে যদি স্ট্রাকচার ভালো করে না হয় অঙ্ক করতে পারবি না। তো চ স্ট্রাকচার সাজাই লেখ। অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমি বারবার বলছি অনার্স যারা পড়ে তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক খুব দরকার অনার্স স্টুডেন্টদের জন্য। লেখ, হ্যাঁ লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার, স্টেটমেন্ট শোয়িং টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার। বলছি তো আগে আগে লিখে নি। ইচ্ছা করতে পারে কেন ওপরে করো। উপরেই করবি। স্টেটমেন্ট শোয়িং টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার। কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার। আচ্ছা, আমার কোশ্চেনটা পড়ে বল, কোশ্চেনে প্ল্যান কা বলে, প্ল্যান, প্ল্যান মানে বুঝতে পারছিস তো? টোটাল বুঝতে পারবি, বুঝতে পারবি প্ল্যান মানে কি? মানে কোম্পানির আর কত টাকা দরকার, মানে 6 লাখ। কোম্পানিটাকে বড় করতে গেলে কত দরকার? 6 লাখ টাকা। 6 লাখ টাকা কি কি হয় কোম্পানি জোগাড় করতে পারে? তো অপশন আছে টাকা জোগাড় করার, দুটো অপশন, একটা শেয়ার একটা ডিবেঞ্চার। তাহলে কটা অপশন বলে? দুটো অপশন মানে প্ল্যান, ঠিক আছে? আর দুটো প্ল্যান মানে দুটো ঘর হবে, দুটো প্ল্যান মানে দুটো ঘর হবে, একটা ঘর এটা আর একটা ঘর এটা, ঠিক আছে? এটাকে লিখবো প্ল্যান, এটাকে লিখবো 1, এটাকে লিখবো 2, ঠিক আছে? এটা লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে তো? ভালো করে দেখে নিবি কিভাবে করছি আমি। প্রথমে কি লিখবো? এখানে উপরে লিখবো টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার, লিখলাম টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার, উপরে লিখলাম কি? টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার। টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার এখানে লিখবো এক্সিস্টিং, মানে আগে কি কি ছিল। একটু কোশ্চেনটা পড় ভালো করে, আমাকে বলবি, হ্যাঁ? এক্সিস্টিং, এক্সিস্টিং মানে আগে কি ছিল দেখ। কোম্পানি আগে কি ছিল? ইকুইটি শেয়ার ছিল 5 লাখ। ইকুইটি শেয়ার কত ছিল বল? 5 লাখ। এখানে লেখ। তারপর কি ছিল? রিটেন আর্নিংস ছিল 2.5 লাখ। আর কি ছিল? 14% ডিবেঞ্চার ছিল 2.5 লাখ। এটা আগে ছিল, কোম্পানির আগে এই সিচুয়েশন ছিল। তাহলে কত হচ্ছে? 10 লাখ টাকা। কোম্পানি আগে 10 লাখ টাকা ক্যাপিটাল ছিল। এবার কি লিখবো? এক্সপেনশন বলে একটা কথা লিখবো, এক্সপেনশন। কোম্পানি কি বলেছে? কোম্পানির কত টাকা লাগবে? 6 লাখ টাকা লাগবে। প্রথম অপশন কি বলেছে? কোম্পানি 6 লাখ টাকা কি করে জোগাড় করবে? স্যার ইকুইটি শেয়ার ইস্যু করে, তাহলে লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখ আবার ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে 6 লাখ টাকা ইকুইটি শেয়ার ইস্যু করে জোগাড় করবে। তাহলে 6 লাখ টাকা কোন ঘরে লিখবে জানিস তো? এই 1 নম্বর প্ল্যানটা হচ্ছে ইকুইটি শেয়ার, ঠিক আছে? 1 নম্বর প্ল্যানটা হচ্ছে ইকুইটি শেয়ার, ঠিক আছে? আর 2 নম্বর প্ল্যানটা হচ্ছে ডেবিট, ঠিক আছে? উপরে লিখতে হবে না বোঝার জন্য। 6 লাখ। সেকেন্ড প্ল্যান তো কিছু হবে না, কারণ সেকেন্ড প্ল্যান তো ডেবিট ধরেছে। আচ্ছা, এবার কি লিখবো? তারপরে কি বলেছে? আর কি বলেছে? 12% ডিবেঞ্চার, লেখ 12% ডিবেঞ্চার। কত হবে এটা? এখানে কিছু হবে না, কেন? 2 নম্বর প্ল্যানটাই হচ্ছে লোনের প্ল্যান। 2 নম্বর প্ল্যানটা লোনের প্ল্যান আর 1 নম্বর প্ল্যানটা শেয়ারের প্ল্যান, ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। স্যার উপরে প্ল্যানের এখানে যদি লিখে দিই। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে লিখতে পারিস, বাট না লিখলেও চলে, ঠিক আছে? না লিখলেও চলে, অনেকে লিখে নেয়, বুঝতে অসুবিধা হবে। 6 লাখ হয়ে গেল। এবার কি লিখবো? টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল আফটার এক্সপেনশন। কি লিখলাম? টোটাল ক্যাপিটাল আফটার এক্সপেনশন, টোটাল ক্যাপিটাল আফটার এক্সপেনশন।
কত হবে বল? 10 লাখ টাকা আর 6 লাখ টাকা, কত? 16 লাখ টাকা। টোটাল ক্যাপিটাল 16 লাখ টাকা। নেক্সট, এত অব্দি হয়ে গেল তো? এটাই হচ্ছে মেইন ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক দিলে আগে এটা করে নিতে হবে, এটা করে নিলে ব্যাস অঙ্কে আর কোনো কঠিন লাগে না। এইটাই মেইন ব্যাপার, এইটাই মেইন ব্যাপার। আচ্ছা, এবার লেখ লাস্টে, এবার কি লিখবি? ইন্টারেস্ট বের কর। ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। এই যে তুই লোন নিয়েছে, লোন নিতে ইন্টারেস্ট দিতে হবে। দেখ একটা একটা করে বুঝে বুঝে বলবি, আগে দেখে নে। 1 নম্বর প্ল্যান, কত টাকা লোন ছিল 1 নম্বর প্ল্যানে? এই দেখ, এদিক টাকা, দেখ 2.5 লাখ টাকা লোন ছিল, কত পার্সেন্ট ইন্টারেস্ট? 14%, তাই তো? আচ্ছা, আমি এখানটায় লিখছি 2.5 লাখ টাকা লোন ছিল, 14% ইন্টারেস্ট প্লাস। আর কোন লোন ছিল? হ্যাঁ স্যার। ও না, আর তো কোন লোন নেই, ওয়ানে তো লোন নেই। ওয়ানে লোন আছে? লোন না 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 না। তাহলে কত? 2.5 লাখে 14% কত হচ্ছে? 35,000। সেকেন্ড প্ল্যান, এখানে কি হবে? 2.5 লাখ টাকা লোন ছিল, 2.5 লাখে 14% ইন্টারেস্ট। এটা হচ্ছে ওয়ানেরটা বললাম, টুয়েরটা 2.5 লাখের 14%। হ্যাঁ, হোক না হোক না, ব্যাপার আছে। এবার এবার দেখ, লোন ছিল না 6 লাখ টাকা লোন ছিল না সেকেন্ড প্ল্যানে? হ্যাঁ, এটা নিতে হবে না? 6 লাখ টাকার উপর 12%, মানে 72,000 টাকা। 35 আর 72 যোগ করে কত হচ্ছে? করে বলে একবারে। 1,07,000। হয়ে গেল। এবার আরেকটা ওয়ার্কিংস করে নিতে হবে, ইকুইটি শেয়ার। ইকুইটি মানে ইকুইটি শেয়ার লেখাচ্ছে, এই কথাটা লেখ, নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ার, দেখ কতগুলো ইকুইটি শেয়ার ছিল, যা একটু একটু বুঝে নে তোরা। জাস্ট একবার কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে বল এক একটা ইকুইটি শেয়ারের দাম কত ছিল, তারপর আর বলতে হবে, শুধু বল কত করে দাম ছিল, এক একটা ইকুইটি শেয়ারের দাম কত করে ছিল। পেয়েছিস খুঁজে? দেখ, বলেছে বলেছে বলেছে, দেখ বলেছে 100 টাকা করে। দেখ ওই 12,000টা ইকুইটি শেয়ার 100 টাকা করে পেয়েছিলি? হ্যাঁ। 100 টাকা করে একটা ইকুইটি শেয়ার 100 টাকা দামের ছিল। তার মানে দেখ এদিক দেখ, আমি হাইলাইট করি যাতে বুঝতে পারিস। এই দেখ, এটা কত ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা, আবার এখানে ইকুইটি শেয়ার কত? 6 লাখ টাকা। টোটাল কত? 11 লাখ টাকার ইকুইটি শেয়ার ছিল। তাহলে 100 দিয়ে ভাগ করলে কতগুলো ইকুইটি শেয়ার ছিল? 11,000 টাকা। বুঝতে পারলি তো? এটাই আমি বলছি, লেখ। এখানে হবে 11,000টা ইকুইটি শেয়ার ছিল, আর ওখানে কত হবে? ওখানে শুধুমাত্র 5 লাখ, মানে 5,000টা ইকুইটি শেয়ার। এটা বুঝতে পারলি কি করলাম? এটা এটা বুঝে গেছিস? এবার অঙ্কটার মধ্যে খুব একটা কঠিন জিনিস থাকবে না, এই জায়গাটাকে তৈরি করে নিবি। এই জায়গাটা তৈরি, এই জায়গাটা বুঝতে পেরেছিস ব্যাপারটা কিভাবে হয়েছে? এত অব্দি বুঝতে পেরেছিস তো কিভাবে হয়েছে? সে শেয়ারের জায়গায় এই দেখ না, ওয়ানে কটা, কতগুলো ক্যাপিটাল কত ছিল ওয়ানে? ক্যাপিটাল তো স্যার 10 রয়েছে। না না, 10 লাখ কোথায়? ওয়ানে ক্যাপিটাল কোথায় 10 লাখ ছিল? ওয়ানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা, 10 লাখ কত হয়েছে? ইকুইটি শেয়ার 5 লাখ ছিল, আর পরে হয়েছে ওয়ানে 6 লাখ। তাহলে 5 আর 6 11 লাখ টাকা যাবে। তাহলে 11 লাখ টাকা যাবে, মানে 100 দিয়ে ভাগ করলে 11,000। আর ওখানে শুধু 5 লাখ ছিল। হ্যাঁ, 5 এইবার আমাকে বের করতে কি বলেছে? এবার আমি কোশ্চেন পড়ি, আমাকে কি বের করতে বলে, এটাকে সাজিয়ে নিলাম। আমাকে বের করতে কি বলে? 1 নম্বর পয়েন্টটা পড়, ক্যালকুলেট লিভারেজ। মানে কি লিভারেজ? অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ আর কম্বাইন্ড, 3টে লিভারেজ বের করতে বলেছে। আচ্ছা, এন্ড ইপিএস বের করতে বলেছে, বাহ, এটাও বের করতে বলেছে, আবার ইপিএস ও বের করতে বলে। তারপর কি বলেছে? বিফোর এন্ড আফটার এক্সপেনশন, মানে এক্সপ্যান্ড হওয়ার আগে আবার এক্সপ্যান্ড হওয়ার পরে। ভালো করে বুঝবি, এক্সপ্যান্ড হওয়ার আগে আবার এক্সপ্যান্ড হওয়ার পরে, দুটোই করতে বলে। তাহলে অঙ্কটা কত ভালো অঙ্ক ছিল। নেক্সট, দাগ কাটি। কি লিখবি তার আগে? লেখ স্টেটমেন্ট শোয়িং, উপরে লিখে নে আগে। লেখ স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ, স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ লিভারেজ, ঠিক আছে, অ্যান্ড ইপিএস। কি বের করবো? লিভারেজ বের করবো আর ইপিএস বের করবো। কি লিখবো? বিফোর এক্সপেনশন অ্যান্ড আফটার এক্সপেনশন।
দেখ দাগটা কেমন হচ্ছে, দাগটা দেখে নেবে। এটা হচ্ছে আফটার, ঠিক আছে, এটা হচ্ছে বিফোর, বুঝা গেল? এটা বিফোরের কারণ আফটার, আফটার এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর, আফটার এর দুটো প্ল্যান ছিল না, প্ল্যান 1 প্ল্যান ব্যাস। এটুকু সাজিয়ে নিয়ে প্রত্যেকে, তারপর আমি অঙ্ক করবো। কাটা হয়নি তোর বিফোর, আর ওটা আফটার। এবার তুই একটু বড় লিখতে চাইলে লিখবি বিফোর এক্সপেনশন আফটার এক্সপেনশন, ঠিক আছে, বিফোর এক্সপেনশন আফটার এক্সপেনশন। দেখ প্রথমে কিভাবে অঙ্ক শুরু করবো, সেল থেকে, একদম সেল থেকে, বুঝিস তো, সেল, সেল কত ছিল পর, কোশ্চেন পর, কোশ্চেন পর, ঠিক আছে, কোশ্চেনটা পর। বলছে as a result, as a result of expansion, sales and operating fixed cost will increase 50% and 100%। মানে কি, যখন এক্সপ্যান্ড করছি আমি, আমার কোম্পানিটাকে যখন বড় করতে চাইছি, তাহলে বড় করলে কি হবে, সেল বাড়াতে হবে। তো যখনই আমি এক্সপ্যান্ড করছি তখন সেল আমার 50% বাড়বে, সেল আগে যা ছিল 50% বেড়ে যাবে। কোথায় বাড়বে সেল 50%? সেল কোথায় 50% বাড়বে? যখন এক্সপ্যান্ড হবে। নর্মালে বাড়বে না, কিন্তু এক্সপ্যান্ডে সেল 50% বাড়বে। আর ফিক্স কস্ট যখন এক্সপ্যান্ড হবে, ঠিক আছে তো, যখন এক্সপ্যান্ড হবে তখন ফিক্স কস্ট বাড়বে 100%, 100% বাড়বে, ঠিক আছে তো। দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কোনটা, প্রেজেন্ট মানে বিফোর, প্রেজেন্ট মানে বিফোরের কথা বলছে, আর এক্সপ্যান্ড মানে আফটারের কথা বলছে, ঠিক আছে তো। তো বলছে প্রেজেন্ট অপারেটিং ডিটেলস আর অ্যাজ ফলোস, সেল বলেছে কত, 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকা সেল কোথায় লিখবি বল, 20 লাখ টাকা সেল কোথায় লিখবি বল না, 20 লাখ টাকা বিফোরে লিখবো, তাহলে লেখ সেলস, বিফোরে লেখ 20 লাখ টাকা, ঠিক আছে, বিফোরে লেখ 20 লাখ টাকা। আর আফটারে কত হবে বল, অত বারবার কোশ্চেন দেখতে হবে না, কি বলেছিল, যখন এক্সপ্যান্ড হবে তখন সেল কত পার্সেন্ট বাড়বে, 50%। তাহলে 20 লাখ টাকা ছিল, যদি 50% বাড়ে তাহলে হবে কত, 30 লাখ টাকা, 30 লাখ টাকা। তাহলে কোথায় লিখবি, ব্যাকেটে লেখে, ব্যাকেটে লিখে রাখ, আফটার এক্সপ্যানশন, ব্যাকেটে লেখ, নাহলে নোট করতে হবে, আবার নিচে ওয়ার্কিংস করতে হবে, এখানে লিখলে আর করতে হবে না। আফটার এক্সপ্যানশন 20 লাখ প্লাস 50% ইকুয়াল টু 30 লাখ, তাই না? 20 লাখ প্লাস 50% ইকুয়াল টু 30 লাখ। তার মানে এখানেও 30 লাখ লেখ, এখানেও 30 লাখ লেখ, বোঝা গেল এটা? এবার মাইনাস কর ভেরিয়েবল কস্ট। এবার কোশ্চেন পড়ে তোরা বল ভেরিয়েবল কস্ট কত বলেছে। 60% of sales. সিক্সটি পার্সেন্ট, তো 20 লাখে 60% করলে কত হবে, 12 লাখ টাকা। 30 লাখে 60, সব করে 60% হবে, কারণ 60%ই বলেছে। হ্যাঁ, মানে এনাম কি বলেছে যে এক্সপ্যান্ড যখন করবো তখন ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে, এরকম তো কিছু বলেনি। হ্যাঁ। তার মানে আমরা সব 60%, এটাও 18 লাখ টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে, এটা 8 লাখ, এটা 12 লাখ, এটা 12 লাখ, ঠিক আছে, 8, 12, 12, এটাকে কি বলা হয়, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন। এর থেকে মাইনাস করবো কি ফিক্স কস্ট, অরিজিনালে ফিক্স কস্ট কত ছিল, অরিজিনাল, অরিজিনাল মানে বিফোরে কত ছিল বলে দিয়েছিল কোশ্চেনে, কোশ্চেন পর 2 লাখ দেওয়া আছে। ফিক্স কস্ট কত ছিল বিফোরে 2 লাখ, আর পরে কত হবে বলেছে 100% বাড়বে বলেছিল, হ্যাঁ। তাই না? স্যার কত, এটা 12 লাখ হবে কোনটা? ভেরিয়েবল কস্টটা, বিফোরে তো স্যার 12 লাখ, আফটারও তো 12 লাখ। না না, 12 লাখ কোথায়, ভেরিয়েবল কস্ট ওই অনুযায়ী হয় না। আরে তুই যেটা বলছো ফিক্স কস্টে হয়, হ্যাঁ, ফিক্স কস্ট হলে সবসময় সমান থাকে। ভেরিয়েবল কস্ট কি, ওটা ডিপেন্ড করে সেলের উপর, সেলের উপর হয়, ভেরিয়েবল কস্ট সেলের উপর হয়, ভেরিয়েবল কস্ট সেলের উপর হয়। হ্যালো, হুম, ও তাহলে আমাকে পিডিএফটা পাঠা, এই পিডিএফ দিয়ে কোশ্চেন দিয়েছিলাম, আমি একটু পড়াচ্ছি তো, সামনে নেই বই খাতা। বই পড়াই বলতে পারি।
আমি বলছি হোল্ড কর। কৃষি আয় কৃষি আয় 3টি উদাহরণ দাও আর অকৃষি আয় 3টি উদাহরণ দাও। লিখে এসছো? কৃষি আয় 3টি উদাহরণ, অকৃষি আয় 3টি উদাহরণ। আর একটা কোশ্চেন লেখ। কফি চাষের করযোগ্যতা সম্পর্কে লেখ। ঠিক আছে, আর একটা কোশ্চেন লেখ। ভারতের চা উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো। আচ্ছা, যেটা বলছিলাম, বুঝতে পারলি ব্যাপারটা? কারণটা কি? ভেরিয়েবল কস্ট সেলের উপর হয়, সেল বাড়বে তো ভেরিয়েবল কস্ট বাড়বে, সেল কমবে ভেরিয়েবল কস্ট কমবে, ভেরিয়েবল কস্ট সেলের উপর হয়। ফিক্স কস্ট বলেছিল বিফোরে 2 লাখ টাকা, আর আফটারে কত হবে? 4 লাখ করে হবে, এটা বুঝে গেলি? হ্যাঁ, লিখে দেখা। স্যার লিখে দিতে হবে আফটার এক্সপ্রেশন। 8 লাখ, 8 লাখ। তাহলে কি লিখবো? এখানে লিখ আফটার এক্সপেনশন 2 লাখ প্লাস 100%, তাই তো? তাহলে বাদ দিয়ে কত হলো? ওটা তো বলে দিলাম, এটাকে বলে ইবিআই। ইবিআই এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট। ইন্টারেস্ট অলরেডি উপরে বের করে দিয়েছিলাম। ইন্টারেস্ট কত? আচ্ছা, চল ভাব, একটু ভাব, একটু ভাব। ওটা দেখে দেখে বললে হবে না, একটু ভাবতে হবে। হ্যাঁ, ইন্টারেস্টে ভাবতে হবে। ইন্টারেস্ট বিফোর, দেখ বিফোর, দেখ একটু টাকা, এই যে বিফোর। ইন্টারেস্ট কার উপর? লোনের উপর হয়। এবার দেখ, বিফোরে লোন ছিল, বিফোরে লোন ছিল, এটা তোকে বুঝতে হবে। বিফোরে লোন ছিল, হ্যাঁ, বিফোরে 2.5 লাখ টাকা লোন ছিল। 2.5 লাখ টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট কত ছিল? 14%। কত হয়েছিল? 35,000। তাহলে বিফোরে কত টাকা ইন্টারেস্ট ছিল? 35,000। তাহলে বিফোরে 35,000 টাকা, বুঝতে পারলি কেন 35,000 টাকা হলো? এটা নিশ্চয়ই বলতে হবে না, কারণ বিফোরে তো লোন ছিল, 2.5 লাখ টাকা লোন ছিল, তার উপর কত পার্সেন্ট? 14% না কত পার্সেন্ট? 35,000 টাকা ইন্টারেস্ট হলো। এবার আফটার, আফটার দেখ, আফটারে কত টাকা ইন্টারেস্ট হবে বল? ঠান্ডা মাথায়, একটু একটু ঠান্ডা মাথায় বলবি। হ্যাঁ, 12%। হ্যাঁ বল, 6,000 একটু বুঝে বলবি, একটু বুঝে বলবি, হোক না, আসতে হোক, সময় লাগুক। আফটারে, আফটারে, আফটারে তো দুটো প্ল্যান ছিল, একটা 1 একটা 2। 1 প্ল্যানে কোনো ডিবেঞ্চার ছিল না, 1 প্ল্যানে কোনো ডিবেঞ্চার ছিল না, কিন্তু 2 প্ল্যানে ডিবেঞ্চার ছিল। কত টাকা ডিবেঞ্চার ছিল 2 প্ল্যানে? 6 লাখ 6 লাখ টাকা। 72,000 টাকা। 6 লাখের 12% 72,000। আমি বলবো, দেখ কত হবে, দেখ শোন, মন দিয়ে শুনবি কিন্তু। আমি বলছি একটা 35 আর একটা 1,07,000, একটু বুঝতে হবে। এইটাই যদি বুঝে যাস তাহলে তো অঙ্কটা বুঝতে পারলি ব্যাপার। একটু ব্যাপারটা বোঝ। বিফোরে, বিফোরে কত টাকা লোন ছিল? 2.5 লাখ টাকা লোন ছিল, 2.5 লাখে 35,000। বিফোর কোনো সমস্যা নেই, আফটারে সমস্যা হচ্ছে। আফটারে কি হচ্ছে? আফটার কি করে হয়েছে? দেখ ভাই, আগে ছিল কিছু, আবার এখন আবার লোন নিয়েছি, দুটো মিলেই তো আফটার হচ্ছে। প্ল্যান 1 এ কোনো লোন নিইনি, তাহলে শুধু বিফোরেরটা বসেছে। আবার প্ল্যান 2 তে লোন নিয়েছি, আরে বিফোরেরটা তো ছিল, প্লাস আফটারটা হবে। বুঝতে পারছিস না? এইটাই হচ্ছে কনসেপ্ট, এই জায়গাটা ধরতে হবে, এই জায়গাটা, এই জায়গাটা গুলিয়ে ফেললে চলবে না। যদি বুঝতে অসুবিধা হয়, সাপোজ ধর আমার আগে, ধর আমি এখানে লিখছি এক্সিস্টিং, কিছু বোঝাচ্ছি জাস্ট, আর এটা ধর লিখছি এক্সপেনশন, একটু ভালো করে বুঝে নি। আগে আমার 1 লাখ টাকা লোন ছিল, আমাকে 10% সুদ দিতে হবে। তাহলে কত? আগে তো 10,000 টাকা সুদ দিতে হচ্ছে। এখন 1 লাখ টাকা লোন ছিল, ঠিক আছে, আর লোন নিইনি, তাহলে এখন কত সুদ দিবি? স্যার আগে তো 10,000 টাকা দিয়েছিলেন, এখন টোটাল তো এখন 10,000 টাকাই সুদ হচ্ছে।
টোটাল তো 10,000 টাকা, মানে এক্সপ্যান্ড হওয়ার পর কত, বুঝতে পারলি ব্যাপারটা? এটা বুঝতে হবে। তাহলে এবার বাদ দিয়ে এগুলো থেকে না, 5,05,65,000 তারপরটা 7,65,000 পয়েন্টটা 6 লাখ দিয়ে এটা বাদ দিয়ে হলো ইবিটি। আমার গুলো বলবো হ্যাঁ, 5,65,000, 7,65,000 আর হচ্ছে 6,93,000। এটা হলো ইবিটি। ইবিটি থেকে কি বাদ দিতে হয়? ট্যাক্স বাদ দিতে হয়। অঙ্কে ট্যাক্স বলেছিল কত পার্সেন্ট ট্যাক্স? 40%। ট্যাক্স 40% বলেছিল। বাদ দিয়ে বল কত হচ্ছে, বাদ দিতে হয়। প্রথমটা হচ্ছে 2,26,000, তারপরটা হচ্ছে 3,06,000, লাস্টেরটা 2,77,200 2,77,200 মাইনাস করো। মাইনাস গুলো করে বল কত হচ্ছে? প্রথমটা 3,39,000, তারপর 4,59,000, তারপর 4,15,800। ঠিক আছে, 4,15,800 কি হলো বুঝতে পারলি তো? ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? ইএটি। আর অঙ্কে কি প্রেফারেন্স শেয়ার আছে? নেই, তাহলে প্রেফারেন্স ডিভিডেন্ড হবে না। প্রেফারেন্স শেয়ার না থাকলে প্রেফারেন্স ডিভিডেন্ড হবে না। তাহলে এটাকে তো ইকুইটি আর্নিংস বলে, পাশে লিখে দেখ, স্ল্যাশ দিয়ে লিখে রাখ। এটাকেই বলা হয় ইকুইটি আর্নিংস। এটাকে লিখি, বি দিয়ে কি লিখবো? নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ারস, কতগুলো ইকুইটি শেয়ার বের করেছিলি বল? প্রথমেরটা 11,000, তারপরেরটা 16,000। মানে স্যার বিফোরে এখনো আছে। এটা একটু বুঝে বুঝে বলতে হবে। আবার বলছি, অ্যাকচুয়ালি আমি বলবো এইটা না, এই যে জায়গাটা করেছে তোদের একটু কনফিউজ হচ্ছে, এটা করার দরকারই নেই। এটা অ্যাকচুয়ালি আফটারটা করা হচ্ছে, আফটারের পর। এটা অ্যাকচুয়ালি আফটার করা, বিফোর করেই নি আমরা, বিফোর করেই নি। তো দেখ, এই যে 11,000 ছিল না, এই যে 11,000টা দুটো পার্ট, একটা আফটারের ছিল, একটা আফটারের ছিল, একটা বিফোরের ছিল, বুঝতে পারলি তো? তাহলে বিফোরের কত? বিফোরের কত বল বল, বিফোরের কত? 5,000। বিফোরের 5,000 আর আফটারের 6,000। এই করে দেখানো হয়েছিল। দেখ বিফোর কোনটা, এই দেখ বিফোর, এই যে এটা বিফোর, এটা বিফোর না, এটা বিফোর। তো বিফোরে কত ছিল? 5,000 ছিল না? তাহলে বিফোরে 5,000, তাহলে এখানে যখন করবি না, বিফোরে লিখবি 5,000 আর আফটারে হবে 11,000, বুঝতে পারলি তো? বিফোরে হবে 5,000, আফটারে হবে 11,000, তারপর একটা, তারপরে আপনাদের কত? 5,000, 5, 11, 5 ভাগ কর। যেটা বেরোবে তাকে বলা হয় ইপিএস, আর্নিং পার শেয়ার। চেঞ্জ করে দাও ফার্স্টটা। কত পেয়েছে? 67.8 বেরিয়েছে। 67.8 পেয়েছে, ওটাই রাখ। 67.8 রাখ, তারপরটা কর। আর 41.72। 72, আচ্ছা। সরি, 1.72। 72 না 73 হবে। 41.727 আছে। হ্যাঁ 73 করুন। 73 কর, তারপরটা কর, 5,000 ভাগ কর।
83.16 এপিএস বেরিয়ে গেল, তাই না? এপিএস বেরিয়ে গেল, ঠিক আছে তো? এবার কি বের করতে হবে? এবার বের করতে হবে কি বলতো, ডিওএল ডিএফএল ডিসিএল তো পারবি, হ্যাঁ কি না? ডিওএল তো ইজি, এর মধ্যে করে দেবো কন্ট্রিবিউশন বাই এবিট। প্রথমটা বল কত ছিল, কন্ট্রিবিউশন বাই এবিট করে ফেল, খেয়াল করে নে। কন্ট্রিবিউশন কত ছিল? 8 লাখ বাই 6 লাখ। লেখ 8 লাখ বাই 6 লাখ কত হচ্ছে? 8 বাই 6 কর না, তাহলে তো হবে। 8 বাই 6 মানে 1.33। তারপরটা দেখ 12 বাই 8, 12 বাই 8 একটা করলেই হবে, মানে 12 বাই 8 মানে 4 দিয়ে করলে 3 বাই 2, 1.5 1.5, 1.5, 1.5। এবার ডিএফএল করবো, এবিট বাই ইবিটি। 2010 অনার্সে শুধু এইটুকুই করতে বলেছিল, এবিট বাই ইবিটি। 6 লাখ বাই 5 লাখ 65 কর, 1.06। 8 লাখ বাই 7 লাখ 65 কর, 1.04। ওই 04 না, 1.045 আছে, তো আমি 04 করলাম। 5ও করতে পারি, 4ও করতে পারি। লাস্টেরটা 8 লাখ বাই 6 লাখ 93, 1.15। লাস্টেরটা করবো ডিসিএল, গুণ কর ডিওএল ইন্টু ডিএফএল, কত হবে? 1.33 ইন্টু 1.06 কত হচ্ছে? 1.409। এই পুরোটাই লিখে দিলাম। 1.5 ইন্টু 1.04 কত হচ্ছে? 1.56। লাস্টেরটা 1.5 ইন্টু 1.15 কত হচ্ছে? 1.725। ঠিক আছে তো? তাহলে তোর অঙ্কটা এত অব্দি হলো। এত অব্দি করতে বলেছিল 2010 সালে অনার্স। এবার কিন্তু অঙ্কটা পড়িয়ে দিই 2010 সালে কেমন দিয়েছিল, ওরা বাড়িতে করবে। আমি পড়িয়ে দিচ্ছি, অঙ্কটা কিন্তু কঠিন না। অঙ্কটা কঠিন না, দেখ কঠিন যদি লাগে, কেন কঠিন লাগবে? কারণ ইবিআইটি ইতিহাস আগে তোদের মধ্যে ফার্স্ট করছিস, অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের অতটা অসুবিধা হবে না। তার কারণ ওরা ইবিআইটি ইতিহাস আগে কিন্তু অঙ্ক পড়িয়েছে, তোদের অতটা অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে তো? তো দেখ আমি একটু অঙ্কটা পড়িয়ে দিই। 2010 সালে দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিওএল ডিএফএল আর ডিসিএল আমি মানে মানে ফুল ফর্ম লিখলাম না বলে। তো ওটা ডিভাইড করতেও পারি, এত এত বড় অঙ্ক তো না করলেও কোনো সমস্যা হবে না। করলে তো ভালো হয়, করলে তো ভালো হয়, কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে। না করলেও খুব একটা এফেক্ট পড়বে না। ওই যে বললো ডিওএল ফর্মুলা কন্ট্রিবিউশন বাই ইবিআইটি এবি, আমরা বক্সের মধ্যে কন্ট্রিবিউশনের ভ্যালু আর ইবিআইটি ভ্যালু লিখলাম না, ডাইরেক্ট করে দিলাম। তো বললো ওর জন্য নাম্বার কাটবে না, সেটাই জিজ্ঞাসা করলো। আচ্ছা খুল দিই কত নম্বর পেজ, 2010 অনার্স। দেখ 2010 অনার্স, দেখ তো কত নম্বর অঙ্কটা, দেখ তো তোরা দেখ দেখি 2010 অনার্স কত নম্বর অঙ্কটা। শুরুর দিকেই হবে, বুঝতে পারলি তো? স্যার লিভারেজের ডিপিএস দেখছি একটু। 59 টা দেখুন 2010 সালে দেওয়া। হ্যাঁ 59, এই অঙ্কটা বাড়িতে করতে দেখ। দেখ তোরা কোশ্চেনটা করবি, এখন যে অঙ্কটা করা একদম সেম অঙ্ক কিনা, জাস্ট একটু পর, জাস্ট অঙ্কটা বাড়িতে করবি। আর এই অঙ্কটা অসুবিধাও নেই, এই অঙ্কটা আমি কেন করালাম, এই অঙ্কটা অলরেডি আমার করা আছে, আগের বছর করেছি, ঠিক আছে? কি বলছে দেখ, 59টা বলেছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ কোন লিমিটেড ইজ গিভেন। সবাই শুনবি, কিন্তু সবাই শুনবি, অঙ্কটা বাড়িতে করবি। এখন যে অঙ্কটা বলে পুরো সেম টু সেম অঙ্ক, শুধু ফিগার চেঞ্জ করা আছে। আমি কি বলেছি দেখ, পুরো অঙ্ক হুবহু তোলে, জাস্ট একটু এদিক ওদিক ফিগার গুলো চেঞ্জ করে দেয়। কি বলেছে? রুপিস ইন লাখ, ইকুরিশার আগেও ছিল, এখনো আছে। আগে রিটেন আর্নিংস ছিল, এখানেও রিটেন আর্নিংস আছে। আগে আগে কি ছিল, ওখানে ডিবেঞ্চার ছিল, এখানে প্রেফারেন্স শেয়ার আছে। বুঝতে পারলি?
চেঞ্জ বলতে এই জায়গাটা। নিচে কি বলেছে, কোম্পানি এই টাকা দিয়ে ব্যবসা করতে পারবে না, কোম্পানি এক্সপ্যান্ড করতে চায়, ওর লাগবে আরো 10 লাখ টাকা। এই টাকাটা কি করে জোগাড় করবে, বলছে পুরো টাকাটা ইকুইটি শেয়ার নিয়ে আসবে বা পুরো টাকাটা ডিবেঞ্চার নিয়ে আসবে। পুরো সেম টু সেম পেয়েছিস পয়েন্ট, বুঝতে পারছিস পুরো সেম। বলছে অ্যাজ আ রেজাল্ট, ঠিক আছে তো, অফ এক্সপ্যানশন, তো কোম্পানি যদি এক্সপ্যান্ড করে তাহলে সেল বেড়ে যাবে, খরচাও বাড়বে। তো সেল কত বলবে, আগেরটা বলেছিল সেল কত, ওখানে 50% বাড়বে, এখানে 60, আর ওখানে বলেছিল ফিক্স কস্ট 100% বাড়বে, এখানে 75% বাড়বে। সেল 50 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 60%, অপারেটিং কস্ট 5 লাখ, কর্পোরেট ট্যাক্স 40%, ক্যালকুলেট লিভারেজ এন্ড ইপিএস বিফোর এন্ড পুরো সেম অঙ্ক, দেখ পুরো সেম তুলে, তাহলে কি বললাম, দেখ পুরো ইনকামের অঙ্কটা পুরো হুবহু তুলে দিয়েছে, শুধু ফিগারটা চেঞ্জ করেছে, ফিগারটা। তাহলে এই অঙ্কটা বাড়িতে নিশ্চয়ই করতে পারবি তো, আটকাবে না, নিজে করবি, নিজে করবি, নিজে করবি, এই অঙ্কটা বাড়িতে অবশ্যই করবি, কিন্তু অবশ্যই করবি। এই যে আজকে এটা অঙ্কটা করলি না, যদি পারিস আজকে যদি সময় পাস আজকে করলি, নাহলে কালকে করে নিস, তাহলে কিন্তু ভালো হবে, বেটার হবে, বুঝি যাবি, মানে থাকবে। যত বেশি দেরি করবি অঙ্ক তত ভুলে যাবি। আচ্ছা কত নম্বর অঙ্কটা করছিলাম বল আমরা, 86 এর অঙ্কটা কি বলছে দেখ। এমকমে দুটো পার্ট বলেছিল, আমাদের সিইউতে একটা পার্ট বলেছিল, এক একটাই বলেছিল। তা আমাদের সিইউতে 10 নম্বর আছে, ও একটা পার্টই বলে, দুটো পার্ট বলবে, তবু সেকেন্ড পার্টটা কি করতে হবে এটা শিখিয়ে, যেহেতু কোশ্চেনে আছে। ঠিক আছে, কি বলেছে, ইফ EBIT level are expected to fluctuate widely, state the EBIT level above which financing by 12% debenture will be more profitable. ঠিক আছে তো, আর আরেকটা বলেছে EBIT level below which financing by equity will be more profitable. আমি এর আগে একটা কথা বলি, আগের ক্লাসে পড়েছি, আগের ক্লাসটায় একটা কথা শিখিয়েছি স্টুডেন্টের, ইনডিফারেন্স পয়েন্ট বলে একটা জিনিস শিখিয়েছি, ইনডিফারেন্স পয়েন্ট, ইনডিফারেন্স পয়েন্ট, ঠিক আছে। ইনডিফারেন্স পয়েন্ট মানে কি, ইনডিফারেন্স পয়েন্ট মানে হচ্ছে তোমার ইবিআইটি, ভালো করে শুনবি, ইবিআইটি কত হলে, কত কোশ্চেন মার্ক, ইবিআইটি কত হলে ইপিএস সেম হবে, ইপিএস সেম হবে, এটাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট। বুঝলি ইনডিফারেন্স পয়েন্ট কি বল, কাকে বলে, জাস্ট থিওরি, ও থিওরি এমনি মুখস্থ হয়ে যাবে, ব্যাপারটা একটু ভালো করে কনসেপ্ট মাথায় রাখ। ইনডিফারেন্স পয়েন্ট কি বললাম আমি এখানে, বলছে ইবিআইটি কত হলে, মানে ইবিআইটি জানা না, কত টাকা ইবিআইটি হলে ইপিএস সেম হবে। দেখ না আমার এখানে প্ল্যান কটা ছিল, প্ল্যান দুটো, প্ল্যান 1 আর প্ল্যান 2, তাই তো, কটা প্ল্যান ছিল, প্ল্যান 1 আর প্ল্যান 2, তাহলে দুটো প্ল্যানেরই ইপিএস সেম হবে। আচ্ছা এখানে দুটো প্ল্যান ইপিএস সেম হয়েছে না স্যার, একটার 41, একটা 83, সেম হয়নি, বলতে দুটো প্ল্যানেরই সেম হবে। তাহলে ইবিআইটি কত হলে দুটো প্ল্যানেট ইপিএস সেম হবে, এটাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট। বুঝা গেল, মনে থাকবে তো, ইনডিফারেন্স পয়েন্ট কাকে বলে, ইপিএস সেম। ইনডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে বুঝিস তো আলাদা, আর ইনডিফারেন্স মানে এক, মানে এক হবে, কে এক হবে, ইপিএস এক হবে। ইবিআইটি কত হলে ইপিএস সেম হবে, তাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট। আর এখানে দেখ সুন্দর কথা বলেছে, এইটাই হচ্ছে ইনডিফারেন্স পয়েন্টের মানে ডেফিনেশন, এই যে পুরো যে লাইনটা লিখতে পারিস, অ্যাকচুয়ালি বলেছে এটা এমকম এর কোশ্চেন, তো এই জন্য লিখেছে যে স্টুডেন্ট কতটা জানে এই জায়গা। অ্যাকচুয়ালি ইনডিফারেন্স পয়েন্টের ডেফিনেশনই হচ্ছে এটা, এটাই হচ্ছে ডেফিনেশন। বলছি ইবিআইটি লেভেল অ্যাবাভ হুইচ ফাইন্যান্সিং বাই 12% ডিবেঞ্চার উইল বি মোর প্রফিটেবল, মানে ইবিআইটি লেভেলটা অ্যাবাভ করছে, মানে ইবিআইটি লেভেলের অ্যাবাভ, ঠিক আছে তো, ফাইন্যান্সিং 12% ডিবেঞ্চার উইল বি মোর প্রফিটেবল, ঠিক আছে তো, এই ডেফিনেশনটা তোকে পড়তে হবে। তো ওখানে কি বললাম বলিস তো, মানে ইবিআইটির যে একটা লেভেল আছে ওটা অ্যাবাভ, মানে লেভেলটা যদি ক্রস করে যায়, অ্যাবাভ বলেছে হুইচ ফাইন্যান্সিং বাই 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার ফাইন্যান্স করার পর যদি ইবিআইটি লেভেলটা ক্রস করে যায় তাহলে সেটা বেশি প্রফিটেবল হবে, এটাই ইনডিফারেন্স পয়েন্টের ডেফিনেশন। আর একটা কি বলেছে, ইবিআইটি লেভেল বিলো হবে, কমে যাবে ইবিআইটি লেভেল, কখন কমে যাবে, হুইচ ফাইন্যান্সিং বাই ইকুইটি, যদি ইকুইটি দিয়ে ফাইন্যান্স করা হয়, ঠিক আছে তো, তো বলছে উইল বি মোর প্রফিটেবল, আর এইটাকেই বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট। তারপরে মোট কথা কিছু বলেনি, এটাকে ইনডিফারেন্স পয়েন্ট অঙ্ক করতে বলেছে। আর ইনডিফারেন্স পয়েন্ট মানে কি বললাম, ইপিএস কত সেম হবে পিআইটি কত হবে। তাহলে তোকে ইপিএস বের করার ফর্মুলা আমি শিখিয়েছিলাম, আমি জানি না কতটা মনে আছে, দুটো প্ল্যান, তাই তো, একটা প্ল্যান 1 একটা প্ল্যান 2,
দুটো প্ল্যানের ইপিএস এর ফর্মুলা বলতে হবে। ইপিএস এর ফর্মুলা তাহলে ইপিএস বের করার ফর্মুলাটা কি বললাম? ইবিআইটি মাইনাস আই ইনটু ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস টি মাইনাস পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড। মনে পড়ে একদিন করেছিলাম একটা অঙ্ক, বা প্রথম দিনই তো ফর্মুলা লিখলাম ইপিএস বের করার ফর্মুলা। ইপিএস বের করার ফর্মুলা একটাতে এইভাবে করা যায়। আমি কি আবার পুরো এইভাবে আবার প্রথম দিন করতে থাকবো নাকি? একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই শর্টকাট ফর্মুলাটাই তোকে লেখানো হলো ইবিআইটি মাইনাস আই। এটাকে কি বলে জানিস? এটাকে বলে হচ্ছে তোর ইবি, এটাকে বলে ইবি। ঠিক আছে? আর ইবিটি থেকে কি বাদ দিই জানিস? ট্যাক্স বাদ দিই না? তাহলে এর সাথে 1 মাইনাস টি করা মানে ট্যাক্স বাদ দেওয়া, তাই তো? এর থেকে ট্যাক্স বাদ দিই, হয়ে গেল। তাহলে এটাকে কি হলো? এটাকে বলা হয় কি জানিস? এটাকে বলা হয় ইএটি। আর ইএটি থেকে কি বাদ দিই? প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিই, মনে পড়ছে? এই যে লিখেছি। আর এটাকে যখন এন দিয়ে ভাগ করি, এন মানে নাম্বার অফ ইকুয়াল সাথে দিয়ে ভাগ করবি, হয়ে যাবে ইকুয়াল টু হবে, দুটো ইকুয়াল হবে। কারণ আমার কোশ্চেনে কি বলেছে? কি বলেছে? ইপিএস কি ইকুয়াল হবে নাকি আলাদা হবে? ইকুয়াল হবে, তাই ইকুয়াল সাইন বসলো। ইপিএস এর ফর্মুলা লিখলাম, মাঝখানে ইকুয়াল সাইন বসলো। কি লিখবে এখানে? ইবিআইটি মাইনাস আই ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড বাই এন। ঠিক আছে তো? এখানে দেখ, আমার কথা মন দিয়ে শুনবি। এখানে I1 লিখলাম, এখানে I1 এর মানে বললে I1 মানে প্রথম প্ল্যানের ইন্টারেস্ট। ঠিক আছে? এখানে 1 লিখলাম মানে প্রথম প্ল্যানের ডিভিডেন্ড। এখানে 2 লিখলাম দ্বিতীয় প্ল্যানের ডিভিডেন্ড। এখানে 2 লিখলাম মানে দ্বিতীয় প্ল্যানের ইন্টারেস্ট। এখানে 1 লিখলাম প্রথম প্ল্যানের কতগুলো ইকুইটি শেয়ার। এখানে 2 লিখলাম দ্বিতীয় প্ল্যানের কতগুলো ইকুইটি শেয়ার। বোঝা গেল? পারবি তো? ভালো বোঝাতে পারবি তো? বসা। এবিআই বল, প্রথম প্ল্যানে আমাদের ইন্টারেস্ট কত ছিল বল দেখি? তাহলে আমি দেখবো, তারপরে এই কোশ্চেনটা দেখবো। যদি তোর বলতে পারিস তাহলে দেখবো না। প্রথম প্ল্যানে 35,000 ছিল তো, হ্যাঁ 3500। আর দ্বিতীয় প্ল্যানে কত ছিল? 1,60,000। ট্যাক্স কত ছিল স্যার? 1 মাইনাস টি মানে 0.40। প্রেফারেন্সিয়াল ছিল অঙ্কে? প্রেফারেন্সিয়াল ছিল না, তাহলে লেখার দরকার নেই। প্রথম প্ল্যানে কতগুলো ইকুইটি শেয়ার ছিল? বল? 11,000। দ্বিতীয় প্ল্যানে 5,000। এবার কর ইবিআইটি বের করবো। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট কত ছিল? 1,60,000। 1 মাইনাস 0.4। প্রেফারেন্স শেয়ার তো হবে না কিছু। তাহলে বল এখান থেকে তুই ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশন করবি, অঙ্ক শেষ। ইবিআইটি বের করবি, অঙ্ক শেষ। এই দেখ ক্যালকুলেট করবো, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, তাই না? তাহলে কি হচ্ছে বল? ক্যালকুলেট করতে পারবিস তো? বল 1 থেকে 0.4 বাদ দিলে কত হয়? 0.6। 0.6 এর সাথে ইবিআইটি গুণ করলে কি হয় স্যার? 0.6 ইবিআইটি। একবারে বলতে পারি। মাইনাস 35,000 সাথে 0.6 গুণ করলে কত হয় বল? 21,000। বোঝা গেল কি বোঝা গেল? ডিভাইড বাই 11 ইকুয়াল, এখানেও তাই 0.6 ইবিআইটি মাইনাস 1,07,000 এর সঙ্গে 0.6 গুণ কর, কত হচ্ছে? 64,200 ডিভাইডেড বাই 5। তারপর ক্রস করে দে, অঙ্ক শেষ হয়ে যাবে। এটা পারবি কত? 0.6 ইবিআইটি মাইনাস 64,200 ইন্টু 11 কত হচ্ছে? 7,06,200 ইকুয়াল 0.6 এর সঙ্গে 5 গুণ করলে 3 হয়, 3 ইবিআইটি। আচ্ছা, এখানে আমরা একটা গন্ডগোল করেছি, বুঝিস তো? এই 0.6 এর সঙ্গে 11 গুণ করলে তো 0.6 লিখলাম কেন? 0.6 এর সাথে 11 গুণ করলে হবে 6.6। এটা একটু ভুল করেছিলাম, 6.6। ঠিক আছে? এটা হচ্ছে 3 ইবিআইটি মাইনাস 21 এর সঙ্গে 5 গুণ করলে 1,05,000। এবার 6.6 ইবিআইটি থেকে এই 3 ইবিআইটি বাদ দিয়ে কত হচ্ছে? 3.6 ইবিআইটি ইকুয়াল টু ওই দিক চলে গেল 7,06,200 মাইনাস 1,05,000 কত হচ্ছে? 7,06,200 মাইনাস 1,05,000 করলে কত হচ্ছে? 6,01,200। তাহলে ইবিআইটি কত বেরোলো?
6,01,200 বাই 3.6 কত হচ্ছে? 1,67,000 ব্যাস শেষ। বুঝা গেল তো? বল। দেখ আর একটা অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক 73, লাস্ট অঙ্ক করাবো 73, ঠিক আছে? সিএস ফাইনালে এসেছিল ডিসেম্বর 1996, ঠিক আছে তো? এরকমই অঙ্ক একবার জেনারেলে দিয়ে দিয়েছিল, একদম সেম মানে শুধু ফিগার গুলো চেঞ্জ করে দিয়ে এরকমই অঙ্ক জেনারেলে একবার দিয়ে দিয়েছিল, জানি তো? তো দেখ কি বলছে, জেড বা JBB লিমিটেড needs rupees 5 lakhs for construction of a new plant.
তার মানে একটা কোম্পানি, ঠিক আছে, একটা কনস্ট্রাকশন করবে, নতুন একটা প্ল্যান কনস্ট্রাকশন করবে, তার জন্য 5 লাখ টাকা প্রয়োজন। দ্য ফলোইং ফিনান্সিয়াল প্ল্যান আর ফিজিবল। আচ্ছা, কি কি অপশন বলেছে? আমার দরকার কত? 5 লাখ টাকা, রিকোয়ারমেন্ট 5 লাখ টাকা দিয়েছে। এবার আমার কাছে তিনটে প্ল্যান আছে। কি বলেছে? এই 5 লাখ টাকা পুরোপুরি আমি দিয়ে করবো, 50,000টা শেয়ার ইস্যু করতে পারি, ঠিক আছে, 50,000 শেয়ার ইস্যু করতে পারি। লিখে রাখি, এখানে একটু লেখা নেই বইতে, ₹10 পার শেয়ার লেখ, ₹10 পার শেয়ার লেখা ছিল না, লিখে নেই বইতে, ₹10 পার শেয়ার। আচ্ছা, তার মানে কোম্পানির 5 লাখ টাকা দরকার, 5 লাখ কি হয়ে যাওয়ার পর 50,000টা শেয়ার ইস্যু করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলেছে, দ্য কোম্পানি মে ইস্যু 25,000টা শেয়ার, ঠিক আছে। কোম্পানি এমন হতে পারে যে 5 লাখ টাকা দরকার, চলো 25,000টা শেয়ার 10 টাকা করে, মানে 2.5 লাখ টাকা শেয়ার ইস্যু করে পাবে, এবং বাকি 2.5 লাখ টাকা লোন নেবে, বাকি 2.5 লাখ টাকা লোন নেবে ডিবেঞ্চার, 2,500টা ডিবেঞ্চার 100 টাকা করে, 8% ইন্টারেস্ট। দুটো কন্ডিশন বললো। 3 নম্বর কন্ডিশন কি বলছে? দ্য কোম্পানি মে ইস্যু, দেখা গেলো 25,000টা 21,000 থেকে নেবে, মানে 2.5 লাখ টাকা, বাকি 2.5 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার থেকে নেবে 8% ডিভিডেন্ড। বলছে ইফ দ্য কোম্পানি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে ইবিআইটি যদি তোমার 1 লাখ টাকা হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? যদি 2 লাখ টাকা হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? ঠিক আছে, যদি 4 লাখ টাকা হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? 6 লাখ হলে কি হবে? আর 10 লাখ হলে কি হবে? ঠিক আছে তো? বলছে হোয়াট আর দ্য আর্নিং পার শেয়ার আন্ডার ইচ অফ দ্য 3 ফাইন্যান্সিং প্ল্যান, 3টে প্ল্যানে তোমার ইপিএস কত হবে? হুইচ অল্টারনেটিভ উড ইউ রেকমেন্ড অ্যান্ড হোয়াই? কোন অল্টারনেটিভকে তুমি চুজ করবে এবং কেন? দেখ, অ্যান্সার ডাইরেক্ট বলতে হবে, কোন অল্টারনেটিভ চুজ করবো, যেই অল্টারনেটিভ থেকে তোর সবচেয়ে বেশি ইপিএস বেরোবে সেই অল্টারনেটিভকেই তুই চুজ করবি। কেন? কেন যেই ও আমাকে একটু বেশি রিটার্ন দিয়েছে, বেশি প্রফিট দিয়ে, তাকেই চুজ করবো। অ্যাজিউম কর্পোরেট ট্যাক্স এর বলছে 50%। তো চল অঙ্কটা আরম্ভ করতে হবে, ভালো অঙ্ক। এটা স্যার জেনারেলিস্ট। মানে এরকমই জেনারেলে দিয়েছিল। এখানে যেমন কটা প্ল্যান দিয়েছে, মানে কটা প্রফিট কটা দিয়েছে, এখানে 5টা, জেনারেলে 3টে প্রফিট দিয়েছিল, ঠিক আছে, 2টো কমিয়ে দিয়েছিল, ঠিক আছে তো? তো এই টাইপের অঙ্ক না জানলে তো সে করতে পারবে না, জেনারেল এসেছিল একবার। তার মানে কোম্পানির কত টাকা দরকার? 5 লাখ টাকা। 5 লাখ টাকা কি কিভাবে জোগাড় করতে পারে? 5 লাখ টাকা যে কোম্পানি জোগাড় করবে তার জন্য কটা অপশন দিয়েছে কোম্পানি? 3টে অপশন। তার মানে আগের মতন দাগ কাট, 3টে অপশন, দাগ কাট। ছোট ছোট 1 2 3, এখানে কি লিখবো? প্ল্যান 1 2 3, 1 2 3, ঠিক আছে, 1 2 3। আচ্ছা, আগে যে একটা অঙ্ক করলাম না, ওখানে একটা এক্সিস্টিং আর এক্সপেনশন বলেছিলাম না আগের অঙ্কটায়? এখানে এক্সিস্টিংই তো বলেনি কিছু, পুরোটাই এক্সপেনশন। তার মানে এক্সিস্টিং কোনো পারফর্ম না, ঠিক আছে, পুরোটাই এক্সপেনশন। তাহলে কি লিখবি? লেখ। হ্যাঁ, ওখানে কোনো ঝামেলা নেই। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বল, খুব ধরে ধরে পড়বো, এইটা বুঝতে হবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, কোম্পানির দরকার কত? 5 লাখ টাকা। প্রথম প্ল্যান কি বলে? প্রথম এই যে দেখ, এই 1 নম্বর মানে এটা প্ল্যান 1, ঠিক আছে, এই 2 নম্বর মানে প্ল্যান 2, আর এই 3 নম্বর মানে এটা কি? প্ল্যান 3, ঠিক আছে তো? তাহলে প্ল্যান 1টা কি বলছে? দ্য কোম্পানির 5 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা কিভাবে জোগাড় করবে? ইকুইটি শেয়ার ইস্যু করে। তাহলে কি লিখবো এখানে? এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখেছি, প্যাকেটে লিখে রাখ ₹10, এখানে 1 নম্বরের ঘরে লিখে দে 5 লাখ। একটা যদি বুঝে যাস, হয়তো দেখা গেল 5টা করাবো না, আমি হয়তো 2টোই করাবো। এখন সামনে বসে 2টো করাবো, বাকি 3টে বাড়িতে করে নিবি। কি পারবি না করতে? 2টো করাবো সামনে বসে, 3টে বাকি বাড়িতে করে নিবি। ভালো করে বোঝ, 2টো বুঝলেই হয়ে যাবে, নিজে করতে পারবি। এটা একটু লেন্দি অঙ্ক। হয়ে গেল ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ। সেকেন্ড প্ল্যান কি বলেছে? পর সেকেন্ড প্ল্যান বলেছে কোম্পানি ইকুইটি শেয়ার থেকে 2.5 লাখ টাকা নেবে, ডিবেঞ্চার থেকে 2.5 লাখ টাকা নেবে। তাহলে বুঝতে পারলি? এই দেখ 2 নম্বর, এদিক টাকা, এখানে বসে গেল 2.5 লাখ টাকা, বুঝতে পারলি? তা 2.5 লাখ টাকা ইকুইটি শেয়ার, বাকি 2.5 লাখ টাকা কি নেবে? ডিবেঞ্চার। নিচে লিখলাম ডিবে 2.5 লাখ। কি ছিল? ডিবেঞ্চার। কত পার্সেন্ট ডিবেঞ্চার? পর কোশ্চেন পর, 8% ডিবেঞ্চার। এখানে লেখ 8% ডিবেঞ্চার, ঠিক আছে তো? আচ্ছা, লাস্ট
3 নম্বর পয়েন্ট কি বলেছে? 2.5 লাখ টাকার ইকুইটি শেয়ার আর 2.5 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার। এই যে 2.5 লাখ টাকার ইকুইটি শেয়ার আর 2.5 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার। কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার দেখ কোশ্চেন পর? 8%। এটাও 8% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। একটা জিনিস খেয়াল করেছিস, এই যে আমি করলাম, ইকুইটি শেয়ার সব কটার ঘরেই আছে। ইকুইটি শেয়ার ছাড়া কখনো কোম্পানি চলতে পারে না, তাই ইকুইটি শেয়ার থাকবেই। ঠিক আছে, তো হয়ে গেল, সব কটা 5 লাখ হয়ে গেল। এত অবধি বোঝা গেল? এত অবধি হয়ে গেল, বোঝা গেল তো কি বললাম? এইটুক পার্ট তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এটা কোনো ডাউট নেই এখানে। এবার কি করবো? তো টাকা আছে, হয়েছে পুরো। এবার দেখ, লেখ লেখ, কি লিখবি? ইবিআইটি ইপিএস হেডিং দিবি, হেডিং, এরপর হেডিং দিবি ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস। এই যে এখন যে কনসেপ্টটা শিখছি এটাকে বলে ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস। লেখ ইবিআইটি, না না অঙ্ক শেষে, ওটা হয়ে গেছে, শেষ, নিচে আলাদা করে ইবিআই, ওখানে অনেক ফাঁকা জায়গা আছে। তারপর করবে ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস আন্ডার, ডিআইটি ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস আন্ডার, আন্ডার, like under 3, like under 3, under 3 alternative, under 3, under 3 alternative financial plan. Financial plan. আচ্ছা, এই দেখ দাগ কাটছি, এখানে ধর প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, ঠিক আছে? এখানে লেখ প্ল্যান 1, 2, 3, এখানে কি লিখবো? পার্টিকুলার্স। তো আমাকে বল, ওরা যে কোশ্চেন সেট করেছিল, প্রথম ইবিআইটি কত বলেছিল? 1 লাখ টাকা, হ্যাঁ কি না? প্রথম ইবিআইটি কত? 1 লাখ টাকা। লেখ প্রথম ইবিআইটি 1 লাখ টাকা, এখানে লেখ ইবিআইটি, লেখ ইবিআই, লেখ ইবিআইটি 1 লাখ টাকা। সব কটা ঘরে 1 লাখ টাকা বসা, সব কটা ঘরে 1 লাখ টাকা বসা। এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, যাইলে, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন, দেখ বল দেখি, কে বলবি ইন্টারেস্ট অন লোন কত টাকা লিখ? 1 এ কোনো লোন লিখবো, ইন্টারেস্ট লিখবো 1 এ? না, 2 এ লিখবো, 3 এ লিখবো। তাহলে 2.5 লাখের 8% করলে কত হয়? করে দেখ, 20,000। 1 লাখ, এটা হচ্ছে 80,000, এটা হচ্ছে 1 লাখ, হয়ে গেল। করে ফেল, সোজা লাগবে, দেখ কঠিন লাগছে এটা? এত ইজি লাগছে, কিছুই নেই, ইবিটি। এবার এর থেকে ট্যাক্স বাদ দিয়ে দে। ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল অঙ্কে? 50% কম। 50%। তাহলে কত? 50,000, 40,000, 50,000। তাহলে বাদ দিয়ে হবে কত? 50,000, 40,000, 50,000। এটাকে কি বলে? ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ঠিক আছে? এর থেকে মাইনাস করবো কি? প্রেফারেন্স ডিভিডেন্ড, পিডি লিখলাম, শর্টে পিডি, শর্টে পিডি লিখলাম। কি ভুল করি? 80 আর আমি এখানে স্যার করে দিচ্ছি। ওই আপনার ইয়েতে ওটা বুঝে এক্সটেন্ড যাতে পরে ফেলে পিডি, পিডি মানে প্রেফারেন্স শেয়ার, কোথায় ছিল দেখ? প্রেফারেন্স শেয়ার এখন 3 এ ছিল, 2.5 লাখের 8% 20,000 হবে। তাহলে এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে 20,000, বাদ দে। 50,000, 40,000, 30,000, 50, 40, 30 বাদ দিয়ে কি হচ্ছে? এটাকে বলে ইকুইটি আর্নিংস। কি বলে এটাকে? ইকুইটি আর্নিংস। কি বললাম বোঝা গেল? ইকুইটি আর্নিংস বেরিয়ে গেল। এবার তার নিচে কি লিখবো? নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। বল নাম্বার অফ ইকুইটি শেয়ার কত ছিল? বল ইকুইটি শেয়ার কত ছিল? দেখ, 5 লাখ টাকা মানে 50,000, 2.5 লাখ টাকা মানে 25,000, 2.5 লাখ টাকা মানে 25,000, 50, 25, 25, 50,000, 25,000, 25,000, ভাগ কর ইপিএস বেরিয়ে যাবে, ভাগ কর ইপিএস বেরিয়ে যাবে। তাহলে 50 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়।
40কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 1 টাকা 60 হয়। আর 30কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ঠিক আছে, তাহলে হলো এটা। সেম ভাবে কর, নেক্সট প্রসেসটা কর, নেক্সট ইবিআইটি ধরে কর। আবার দাগ কাট। 1 2 3। এখনো যদি দেখি, ধর আমি প্রথমটা যদি দেখি, শুনছিস তো, প্রথমটাই আমি যেটা করলাম, 5টা করতে বলেছে। হ্যাঁ। প্রথমটায় মানে প্রথম ইবিআইটি, মানে ইবিআইটি যখন 1 লাখ ধরে করছিস, তখন ইপিএস সবচেয়ে বেশি কোথায় আসছে? প্ল্যান টু তে। প্ল্যান 2 তে। পরেরটা করে দেখ কোথায় আসে, পরেরটা করে দেখ কোথায় আসে। পরেরটা ইবিআইটি কত ছিল? পুরো সেম হবে, পুরো লেখা লেখা পুরো পুরো দেখে দেখে কপি করতে পারবি, কোনো সমস্যা নেই, পুরো দেখে দেখে কপি করতে পারবি। সেকেন্ডের ইবিআইটি কত ছিল? 2 লাখ টাকা। সব করা করে 2 লাখ টাকা লেখ। তার থেকে মাইনাস করবে কি? ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা দেখে দেখে বসাবো। দেখ এখানে যা লেখা ছিল, কত ছিল? 20,000 সেকেন্ডের ঘরে। অঙ্কটা লেন্দি অঙ্ক, কিন্তু কঠিন না, একদমই কঠিন নয়, বরঞ্চ আগের অঙ্কটা চেয়ে অঙ্কটা বেশি ইজি। আগের অঙ্কর চেয়ে এই অঙ্কটা বেশি ইজি। 2 লাখ, 1,80,000, 2 লাখ, এটাকে কি বলে? ইবিটি। এর থেকে মাইনাস কর ট্যাক্স 50%, মানে 1 লাখ টাকা, এটা 90,000 টাকা, এটা 1 লাখ টাকা। বাদ দিয়ে কত হচ্ছে? 1 লাখ, 90,000, 1 লাখ, এটাকে কি বলে? ইএটি। প্রেফারেন্স ডিভিডেন্ড, পিডি। পিডি শুধুমাত্র লাস্টের ঘরে ছিল কত টাকা? 20,000 টাকা। বাদ দে। 1,90,000, আর এটা 80,000। এটাকে কি বলে? শর্টে লিখলাম ইই, এটাকে ইকুইটি আর্নিংস বলে। ইই লিখলাম। আর কি ছিল? নাম্বার অফ শেয়ারস। কত কত ছিল অঙ্কে নাম্বার অফ শেয়ারস? প্রথমেই করেছিলাম 50, 25, 25। 50,000, 25,000, হ্যাঁ স্যার। 50,000, 25,000, 25,000। তাহলে কত হলো? ভাগ করে 2, এটা ইপিএস বেরোলো, ইপিএস 2। তারপরটা কর 90/25, 2.6. 3.6। তারপরটা 80/25 করে দেয়, 2.2. 3.2। তাহলে তুই কি বুঝতে পারলি? সেকেন্ড প্ল্যানে কোথায় ইপিএস বেশি আসলো? মানে সেকেন্ড, আমরা যখন সেকেন্ড ইবিআইটি করলাম, সেখানেও সেকেন্ড প্ল্যানে আসলো বেশি। আগেরটাও প্রথম ইবিআইটি যখন করলাম, ওখানেও সেকেন্ড প্ল্যানে, এখানেও যখন করলাম সেকেন্ড প্ল্যানে। থার্ডেরটা করে দেখ কোথায় বেরোচ্ছে। হ্যাঁ, করবি না কেন? আরে মজা লাগবে, অঙ্ক করবি, মজা লাগবে। মনে লাগে তো মজা কর। 1 2 3 লেখ ইবিআইটি। এবার কথা ছিল ইবিআইটি। আর বাকি যে 3টে প্ল্যান, আর 5 মিনিট লাগবে, 5 মিনিটে নেমে যাবে, মানে একই তো ব্যাপার। 4 লাখ, 4 লাখ, 4 লাখ। এর থেকে মাইনাস করবো কি? ইন্টারেস্ট। কত ছিল কোন ঘরে? ইন্টারেস্ট ছিল সেকেন্ড ঘরে, 20,000 টাকা ড্যাশ। বাদ দিয়ে কত হচ্ছে? 4 লাখ। 4 লাখ থেকে 20 বাদ দিলে কত হয়? 3,80,000। এটা 4 লাখ। কি হলো এটা? ইবিটি। এর থেকে মাইনাস কর ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট ছিল অঙ্কে? 50%। তাহলে কর 2 লাখ, এটা 1,90,000, 2 লাখ। বাদ দিয়ে কত হচ্ছে? 2 লাখ, 1,90,000, 2 লাখ। এটাকে কি বলে? ইএটি। মাইনাস কর প্রেফারেন্স ডিভিডেন্ড, পিডি। লাস্টের ঘরে শুধু 20,000 টাকা হবে, বললি না?
আরে লাস্ট ক্লাস একটু তো অঙ্ক ফার্স্ট হবে। 2 লাখ, একদম 1,90,000, 1,80,000। ঠিক আছে তো, তাহলে এটাকে কি বলে, ইকুইটি আর্নিংস। এবার নিচে কি লিখবো, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। কত কত ছিল বল থেকে? 50 50, 25,000, 25,000। এটা কত? 4। তারপরটা কত হয়েছিল? 7.6, 7.2। তাহলে কি দেখলি, 3 নম্বর ইবিআইটি যখন করলাম, সেকেন্ড প্ল্যানে ইপিএস বেশি, মানে কিছু বুঝতে পারছিস? একই হবে স্যার। মানে সবকটা, মানে তুই যখন 4 নম্বর 5 নম্বর করবি, সেকেন্ড প্ল্যানে ইপিএস বেশি হবে। 4 নম্বরটা কর। পুরো 3টে যখন করে দিলাম, 2টো করবো না কেন? First button. 1, 2, 3। এবিআইটি কত ছিল বল? 6 লাখ। 6 লাখ টাকা। 6 লাখ, 6 লাখ, 6 লাখ মাইনাস করবো ইন্টারেস্ট। লাস্টের ঘরে শুধু 20,000 টাকা বসবে। 6 লাখ, 6 লাখ, আর এটা 5,80,000। এটা হলো ইবিটি। এর থেকে ট্যাক্স মাইনাস কর। ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? 50%। কত হবে এটা? 3 লাখ, 3 লাখ, আর এটা কত হচ্ছে? 2,90,000 না? দেখতো, হ্যাঁ। 2,90,000। 3 লাখ, 3 লাখ, 2,90,000। যেটা বেরোলো তাকে বলে ইএটি। এর থেকে মাইনাস কর পিডি, মানে প্রেফারেন্স ডিভিডেন্ড। কত? 20,000 টাকা লাস্টের ঘরে। 3 লাখ, 3 লাখ, আর এটা 2,70,000। বাদ দিয়ে যেটা বেরোলো তাকে কি বলে? বাদ দিয়ে যেটা বেরোলো তাকে বলে ইকুইটি আর্নিংস। লিখো নাম্বার অফ ইকুইটি শেয়ারস। 50,000, 25,000, 25,000। প্রথমটা কত? 6। তারপরটা 12 নাকি? দেখতো লাস্টেরটা বল। 10.8 ওটা কি স্যার 11 বলবো বলেন? না না, 10.8 ইপিএস। তাহলে এখানেও দেখ কোথায় বেরোলো সবচেয়ে বেশি ইপিএস। মানে বুঝতে পারছি কি, সেকেন্ড প্ল্যান, মানে আলটিমেটলি যখন অ্যান্সার লিখবো বলবো সেকেন্ড প্ল্যানটাই সিলেক্টেড। কারণ এই প্ল্যানে সবকটাই, তুমি ইবিআইটি যাই নাও না কেন, তুমি ইবিআইটি যাই নাও না কেন, সবকটা প্ল্যানেই তোমার ইপিএস হাই বেরোচ্ছে। কোথায়? Plan. সেকেন্ড প্ল্যানে। সেই সেকেন্ড প্ল্যানটাকে আমার চুজ করা উচিত। অর্থাৎ কোম্পানি সেই প্ল্যানটাকে সিলেক্ট করবে যেখানে লোন থাকে। লোন থাকলে কোম্পানির ক্ষেত্রে সুবিধা। 10 টাকা লাস্টের 10 লাখ। এক, দুই, তিন। এখানে লিখ ইবিআইটি। দশ লাখ, 10 লাখ, 10 লাখ। এর থেকে মাইনাস করবো ইন্টারেস্ট। কত ছিল লাস্টের ঘরে? না সরি, সেকেন্ড ঘরে ছিল ইন্টারেস্ট 20,000 টাকা। না বাদ- লাস্টের বার কি হয়েছে? না না, প্রেফারেন্স শেয়ার ছিল। ও, প্রেফারেন্স শেয়ার ভুলে করলে হবে না। 10 লাখ, 9 লাখ 80, 10 লাখ। এটা বেরোলো কি? ইবিটি। এর থেকে মাইনাস করবো ট্যাক্স 5 লাখ। আর কত হচ্ছে বল? 4,90,000 নাকি? লাস্টেরটা 5 লাখ। কত হচ্ছে? 5 লাখ,
4,90,000 5 লাখ, এটাকে বলে ইএটি মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি, লাস্টের ঘরে 20,000 টাকা, রইল কত? 5 লাখ, 4,90,000, 4,80,000, এটা বেরোলো ইই। তারপর নাম্বার অফ ইকুইটি শেয়ারস 50,000, 25,000, 25,000, 10, তারপরটা 19.6 19.6, 19.2 19.2, যেটা বেরোলো ইপিএক্স সেটা কত হলো? 10 10, 19.6, 19.2। এবার দেখ প্রথম দিকে কটা করলাম না আমরা, এই দেখ এই যে প্রথম ইবিআইডি এটা ছিল, ওখানে সবচেয়ে বেশি ইপিএস কোথায় পেয়েছিল? এইখানে। তারপর একটাই সবচেয়ে বেশি এখানে, তারপর একটাই সবচেয়ে বেশি এখানে, তারপর সবচেয়ে বেশি এখানে, তারপর একটা সবচেয়ে বেশি এখানে। তার মানে আলটিমেটলি তুই ইবিআইডি লেভেল যাই হোক না কেন, কোন প্ল্যানে সবচেয়ে বেশি ইপিএস আসবে? প্ল্যান 2 তে। তাই আমাকে বলতে হবে প্ল্যান 2 সিলেক্টেড, কারণ এখানে সবচেয়ে বেশি ইপিএস এসছে। এবার তুই কারণ অ্যানালাইজ করতে পারি এখানে কেন ইপিএস বেশি আসে, কারণ তুই লোন নিয়েছিলি প্ল্যান 2 তে, এই জন্য এসছে। তুই যত বেশি লোন নিবি না, তুই যদি লোন বেশি নিস, তাহলে লোন নিলে কি হবে? তোর ইন্টারেস্ট দিতে হবে, আর ইন্টারেস্ট দিলে কি হবে? ট্যাক্সের সুবিধা পাওয়া যায়, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, এই কারণের জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই বলে দিলাম। শেষ হয়ে গেল, চ্যাপ্টারটাও শেষ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই করো ওই অঙ্কটা, ওই এইটাই করবে, এইটা এখন যেটা করালাম এটাই করবে, এটাই বেস্ট, এটাই বেস্ট। ওটা দরকার নেই। ওই অঙ্কটা বাড়িতে আরেকবার করো, যে অঙ্কটা করেছিলাম না আগের ক্লাসে লাস্ট, ওই অঙ্কটা আরেকবার করো, এইভাবে করবে। ঠিক আছে, হ্যাঁ, ও স্যার আমাকে এই অঙ্কটা খুব শিখতে দেয়। এই তো প্রথম দিকটা খুলেছি দেখ। আমি যাবো। সোমবার